আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এসএসসি 2020 ব্যাচের সকলকে প্রথমে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। যারা ইতিমধ্যেই গোল্ডেন বা এ প্লাস অথবা উত্তীর্ণ হয়েছো তাদের সবাইকে স্বাগতম এবং আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই আজকে তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলতে চাই সেটি হচ্ছে, তোমরা এইচএসসি পরীক্ষা দিবে 2022-তে, মানে 2022-এ। যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিবে 2022-তে, তোমরা জানো এই বছর যারা এইচএসসি পরীক্ষা দিবে, এখনো যাদের পরীক্ষা হয়নি করোনার প্রভাবের কারণে, যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে 2020 ব্যাচ, এইচএসসি 2020 ব্যাচ, তারাই কিন্তু জিপিএস সিস্টেমের লাস্ট ব্যাচ। আর তোমরা এসএসসি ব্যাচ যারা ছিলে বা যারা তোমরা রেজাল্ট পেয়েছো, তোমাদের কিন্তু জিপিএস সিস্টেমের লাস্ট ব্যাচ কিন্তু তোমরাই। এর পরবর্তী যতগুলো ব্যাচ আসবে সেগুলো কিন্তু সিজিপিএস সিস্টেম। তার মানে পড়াশোনাটাকে কিন্তু আরো কম্পিটিটিভ করে তুললো এই সিজিপিএস সিস্টেম। এর অর্থ হচ্ছে তোমরা কিন্তু সিজিপিএস সিস্টেমটি পাচ্ছ। তার মানে তোমাদের প্রথম থেকেই খুব বেশি সিরিয়াস থাকতে হবে। এইচএসসি সিলেবাস কিন্তু অনেক বড় এবং অনেকগুলো বই, প্রতিটি বইয়ের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার রয়েছে, শুধুমাত্র আইসিটি বাদে। এছাড়া সবগুলো বইয়েরই কিন্তু ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার রয়েছে। তো প্রথম থেকে যেহেতু তোমরা সিরিয়াস হও, ইনশাল্লাহ তোমাদের এইচএসসিতে ভালো করার জন্য যা যা করা লাগবে সেগুলো যদি তোমরা ঠিকমতো ফলো করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট খুব বেশি ভালো হবে। আগে যেটা দেখা যেত সেটা হচ্ছে এয়ার ফাইনাল হতো একটা, এয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে তারপরে তোমাকে সেকেন্ড ইয়ারে উঠতে হইতো। এয়ার ফাইনাল পরীক্ষার এখন যে সিস্টেমটা সেটা হচ্ছে, অবশ্যই তোমার এয়ার ফাইনালে আগে যে চিন্তা থাকতো কোনো মতে পাশ করেই, অনেকের চিন্তা এরকম থাকতো কোনো মতে পাশ করে আমি সেকেন্ড ইয়ারে উঠতে পারলেই হয়। তো এখন কিন্তু সেটা আর নাই, কারণ যেহেতু সিজিপি সিস্টেম হয়ে যাচ্ছে তোমাদের, তার মানে হচ্ছে তোমাদের এই সিস্টেমটা থেকে বেরিয়ে আসতে হবে। তার মানে তোমাকে ফার্স্ট ইয়ারও ভালো করে পড়াশোনা করতে হবে এবং ভালো রেজাল্ট অর্জন করতে হবে, কারণ তুমি ফার্স্ট ইয়ারে যে রেজাল্টগুলো অর্জন করবে সেগুলো কিন্তু তোমার সেকেন্ড ইয়ারেও কাউন্ট করা হবে। দ্যাটস না হলে কিন্তু তোমার সিজিপিএ ভালো থাকবে না। এই জন্য তোমরা প্রথম থেকে যদি সিরিয়াস থাকো এবং টিচাররা যেরকমভাবে গাইডলাইন দেয় সেরকমভাবে পড়াশোনা করো, তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের মূল পর্বে। আজকে আমি যে সাবজেক্টটি নিয়ে হাজির হয়েছি, এইচএসসি আইসিটি, যে সাবজেক্টটি তোমরা বড় ভাইয়া বা আপুদের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেকেই বলবে কিন্তু এই সাবজেক্টটি একটু কঠিন। বিশেষ করে এই সাবজেক্টের পরিচিতি সম্পর্কে তোমাদেরকে যদি বলতে চাই, এই সাবজেক্টটিকে কিন্তু টোটাল 6টা অধ্যায় বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায় এটা থিওরি, দ্বিতীয় অধ্যায় এটাও থিওরি, তৃতীয় অধ্যায় এটা অঙ্ক এবং বেশ বড় একটা চ্যাপ্টার, চ্যাপ্টার 4, এটা হচ্ছে ওয়েব ডিজাইন বা কিভাবে ওয়েব পেজ তৈরি করতে হয় সেগুলো নিয়ে বিস্তারিত বর্ণনা আছে এখানে। এবং চ্যাপ্টার 5-এ সব থেকে বেশি কঠিন সি প্রোগ্রাম বা প্রোগ্রামিং এর অংশ, এই অংশ আলোচনা করা হয়েছে। এবং চ্যাপ্টার 6-এ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা তোমরা ক্লাস 10-এ কিছুটা পড়ে এসেছো, সেগুলোর বিস্তারিত কিন্তু এখন আমরা এখানে জানবো। তো তোমাদের সব থেকে এইচএসসির বইয়ের মধ্যে যে অধ্যায়গুলো কঠিন সেগুলো হচ্ছে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। এই 3টে অধ্যায় সব থেকে বেশি কঠিন লাগে স্টুডেন্টসদের কাছে। তো তোমরা যদি এগুলো বেসিক জেনে খুঁটিনাটি সহ পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমাদের অবজেক্টিভ বলো, সৃজনশীল বলো, এগুলোতে কিন্তু ভালো করতে পারবে। ঠিক আছে, তো আজকে আমরা এমনই একটা অধ্যায় করব যেটি কঠিন অধ্যায়, কিন্তু আমি খুব সহজভাবে তোমাদেরকে বর্ণনা করব। তোমাদের কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো তোমরা অবশ্যই নোট করে ফেলবে। আমি বলেছিলাম সবার হাতের কাছে খাতা কলম এবং ক্যালকুলেটর রাখতে। সো খাতা কলম তোমরা নিয়ে ফেলো। এবং আজকে যে চ্যাপ্টারটি পড়াবো সেটি হচ্ছে চ্যাপ্টার 3। তোমরা জানো কিনা জানি না, চ্যাপ্টার 3-তে কিন্তু 2টা অংশ। প্রথম অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশের নাম হচ্ছে লজিক সার্কিট। প্রথম 3.1 আমরা দিতে পারি, অধ্যায়ের নাম তোমরা লিখে ফেলতে পারো সংখ্যা পদ্ধতি, উপরে লিখতে পারো 3.1।
তো আজকে আমরা এই সংখ্যা পদ্ধতির বিস্তারিত জানবো। ইনশাল্লাহ চেষ্টা করব একেবারেই খুঁটিনাটি সহ তোমাদেরকে পড়িয়ে দেওয়ার, যাতে করে কোনো সমস্যা না হয়। তোমরা আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে সর্বপ্রথম তোমরা শেয়ার করে দিবে। সো আমরা চলে যাচ্ছি স্লাইডে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি স্লাইডে আমরা চলে যাব এখন। প্রথমেই দেখো, আজকে আমরা জানবো, তোমাদের প্রথমেই স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানবো হচ্ছে সংখ্যা পদ্ধতির নাড়িভুড়ি। আজকে আমরা জানবো সংখ্যা পদ্ধতির A to Z। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি কিভাবে শুরু হয়, সংখ্যা কাউন্ট করা কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয়, বা আমরা দৈনন্দিন জীবনে কোন সংখ্যাগুলো নিয়ে কাজ করি, আগের যুগের মানুষ যারা আদিম যুগে ছিল তারা কি নিয়ে কাজ করতো, সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতি কি সেটা আগে আমাদের জানতে হবে। সংখ্যা পদ্ধতি কি? দেখো, কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করা, কি বলেছে বলো? কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশের মাধ্যমে বা প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এর মানে হচ্ছে আমরা একটা সংখ্যাকে যেভাবে লিখি বা প্রকাশ করি, যেমন আমি যদি 1 লিখি তাহলে এভাবে করে লিখি, 2 লিখলে এভাবে করে লিখি, 3 লিখলে এভাবে করে লিখি, তাই না? অথবা 1 লিখলে বাংলায় এভাবে করে লিখি, 2 লিখলে এভাবে করি। এই যে লেখা বা প্রকাশ করার জন্য যে চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেটিই কিন্তু সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এইটি তোমরা জানো যে প্রাচীন যুগে কিন্তু ওরা, এই যে আমরা যেরকম সংখ্যা ব্যবহার করি 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা, হ্যাঁ, এই 10 এরকম সংখ্যা কিন্তু আগের যুগের মানুষ বা প্রাচীন যুগের মানুষরা ব্যবহার করতো না। এর মানেটা হচ্ছে প্রাচীন যুগের মানুষেরা কিন্তু ঠিক দেখতে পাচ্ছ তোমরা, এই যে এভাবে করে বিভিন্ন ধরনের চিহ্ন প্রতীকের মাধ্যমে ওরা কাউন্ট করতো। যেমন এখানে দেখতে পাচ্ছি লাঠি, এই যে একটা কাঠি কাঠি, এরকম এগুলো দিয়ে কিন্তু তারা কাউন্ট করতো। তারা 10 বোঝাতো এনের মতো সাইন এগুলাকে, হ্যাঁ 100 বোঝাতো এটাকে, এভাবে করে কিন্তু বিভিন্ন ধরনের চিহ্ন প্রতীক ব্যবহার করে কিন্তু তারা সংখ্যাকে কাউন্ট করতো। এই যে দেখো, এই ধরনের চিহ্ন প্রতীক ব্যবহার করেও কিন্তু তারা সংখ্যাকে কাউন্ট করতো। আমরা বর্তমানে কাউন্ট করি কি 0 থেকে 9 পর্যন্ত, যেমন 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোই কিন্তু আমরা বর্তমানে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত যদি আমরা জানতে চাই যে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত কিভাবে সংখ্যাগুলো এসেছে, তাহলে আমরা একটি ইন্টারেস্টিং ভিডিও দেখতে পারি। সেই ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে সবকিছু চলে আসবে। তোমাদের আপাতত ইন্টারেস্টিং এই ভিডিওটা থেকে কোনো কিছু নোট করা দরকার নাই, কারণ হচ্ছে স্লাইডের মধ্যে এগুলো পরবর্তী অংশে আসবে, যেগুলো আমি নোট করতে বলবো ইনশাল্লাহ সেগুলো তোমরা নোট করে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ইন্টারেস্টিং ভিডিওটি দেখে আসি, চলো। আজকে আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস জানবো, তবে বোরিং হওয়ার কিছু নাই, কারণ ইতিহাস জানবো গল্পে গল্পে। তাই সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ভালো লাগলে লাইক ও শেয়ার করবা, প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। গল্পের শুরু আদিম যুগে। তখন মানুষ শিকার করে জীবন চালাতো। ধীরে ধীরে মানুষ আগুন জ্বালাতে শেখে, বাদ্যযন্ত্র বানাতে শেখে, আর অনেক কিছু। এভাবেই ধাপে ধাপে আদিম মানুষ আজকের আধুনিক মানুষে পরিণত হয়েছে। কথায় আছে, প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। শুরুতে মানুষের খাবারের প্রয়োজন ছিল, যার চাহিদা পূরণ হয়েছিল শিকারের মাধ্যমে। এরপর মানুষের মূল চাহিদা ছিল একে অন্যের সাথে যোগাযোগ বা ভাব বিনিময়, আর এই চাহিদা থেকে এসেছে বিভিন্ন ভাষা। শুরুতে মানুষ মাটিতে বা গুহার দেয়ালে লিখে ভাবাদান প্রদান করত। পরবর্তীতে বিভিন্ন অঙ্গভঙ্গি ও শব্দের মাধ্যমে মানুষ যোগাযোগ করত এবং একসময় মুখের ভাষার প্রচলন হয়। এরপরেই মানুষ প্রয়োজন বোধ করে এমন কিছুর যার মাধ্যমে কোনো কিছুর পরিমাণ বোঝানো যায়। যেখানে প্রয়োজন সেখানে আবিষ্কার, তাই মানুষ একে একে আবিষ্কার করলো পরিমাণ প্রকাশের বিভিন্ন পদ্ধতি। প্রথমে মানুষ হাতের আঙ্গুল ব্যবহার করে পরিমাণ বোঝাতো। 2 আঙ্গুলের অর্থ 2টি হরিণ, 3টি হরিণের জন্য 3 আঙ্গুল, 4টির জন্য 4 আঙ্গুল, 10টি হরিণ বোঝাতে 10 আঙ্গুল। এই পদ্ধতি কিছুকাল ব্যবহারের পর মানুষ বুঝতে পারলো এই পদ্ধতিতে কিছু সীমাবদ্ধতা আছে। যেমন 3 জন লোক হরিণ শিকারে গেল। 3টি হরিণ শিকার করার পর দূরে পাহাড়ের ওপারে তারা আরো কিছু হরিণ দেখতে পেল। ওপারে ঠিক কয়টি হরিণ আছে তা জানার জন্য একজন পাহাড়ের চূড়ায় উঠলো এবং বাকিরা পাহাড়ের নিচে অপেক্ষা করতে থাকলো। কিছুক্ষণ পর নিচের জন ওপরের জনকে জিজ্ঞেস করলো ওই পারে কয়টি হরিণ আছে, কিন্তু ওপরের জন পাগলের মতো দুহাত নাড়াতে থাকলো। কারণ তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে আমাদের দুহাতে 10টির বেশি আঙুল নেই,
যার ফলে আঙুল ব্যবহার করে 10-এর বেশি পরিমাণ বোঝানো সম্ভব না। এখন কি হবে? ওই যে একটু আগে বলেছি, যেখানেই প্রয়োজন সেখানে আবিষ্কার। এবার মানুষ দাগ কেটে পরিমাণ বোঝানো শিখে গেল, যেটা তোমরা অষ্টম শ্রেণীতে টালি নামে শিখে এসেছো। এই টালি হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সংখ্যা পদ্ধতিগুলোর একটি। কিন্তু এই পদ্ধতিতেও কিছু সমস্যা ছিল, যেমন প্রচুর জায়গা প্রয়োজন হতো, তাই তারা জায়গা শেষ হয়ে গেলে পাথর জমিয়ে রাখত। আবার একজন একটি পরিমাণ লিখলে অন্যজনকে গুণে বের করতে হতো যে আগের জন কত বোঝাতে চাচ্ছে, ফলে প্রচুর সময় নষ্ট হতো। অন্যদিকে জনসংখ্যা বাড়ার ফলে বিনিময় প্রথা চালু হলো। তখন টাকার প্রচলন ছিল না, যার ফলে পণ্যের বিনিময়ে পণ্য আদান প্রদান হতো, ফলে পরিমাণ হিসেব করাটা আরো জরুরি হয়ে গেল। তখন এক মুরব্বী একটি লাঠিতে 30টি চিহ্ন আঁকলেন এবং এদের এক একটিকে একটি করে মান নির্ধারণ করে দিলেন। যেমন এই চিহ্নটির মানে হচ্ছে 1, পরেরটি 2, এরপরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে 30 পর্যন্ত। এভাবে করে 30 পর্যন্ত পরিমাণ প্রকাশের ব্যবস্থা হয়ে গেল। এটাই ছিল প্রথম পদ্ধতি, যেখানে আলাদা আলাদা চিহ্ন ব্যবহার করে পরিমাণ বোঝানো হয়েছিল। আর এই এক একটি চিহ্নকেই আমরা বলি এক একটি অঙ্ক বা সংখ্যা। এভাবে কিছুকাল চলার পর একটা সময় শুধুমাত্র 30টি সংখ্যা দিয়ে আর হচ্ছিল না, কারণ আরো বড় হিসেবের প্রয়োজন হতো তখন। আর তখন এই 30টি সংকেত মুখস্থ রাখতেই তাদের খুব কষ্ট হতো, তাই সংকেত বাড়ালে তা মনে রাখা আরো কঠিন হয়ে যাবে। এই যখন অবস্থা, তখন মিশরীয়দের নজরে আসলো ব্যাপারটা। তোমরা সবাই জানো মিশরীয়রা ছিল প্রচুর জ্ঞান পিপাসু। প্রাচীনকালে তারা এমন সব জিনিস তৈরি করে দিয়ে গেছে যা আজও আমাদের অবাক করে। যেমন পিরামিডের কথাই ধরি না, 4000 বছর আগে এমন স্থাপনা তারা কিভাবে তৈরি করলো তা আজও রহস্য। তাদের নতুন কাহিনী জানাই তোমাদের। মিশরীয়রা দেখলো টিন খুব ধারালো পদার্থ, তাই তারা টিন দিয়ে তলোয়ার তৈরি করলো। কিন্তু টিন মজবুত না হওয়ায় সেই তলোয়ার দিয়ে কিছুই কাটা যেত না, কাটার আগেই টিন নিজেই বাঁকা হয়ে যেত। অন্যদিকে তামা বা লোহা খুবই মজবুত, কিন্তু এরা টিনের মতো অত ধারালো না। মিশরীয়রা কি করলো? তাপ দিয়ে টিন ও তামাকে গলিয়ে একসাথে মিশিয়ে দিল। তামা আর টিন মিশে যে নতুন ধাতু হলো তার নাম তারা দিল ব্রোঞ্জ। আর এই ব্রোঞ্জের তৈরি অস্ত্র যেমন ধারালো তেমন মজবুত। যাই হোক, বুঝতে পারতেছো মিশরীয়রা কতটা মেধাবী ছিল। তাই তারা যখন সংখ্যার পেছনে লেগেছে, তার মানে অবাক করা কিছু ঘটতে যাচ্ছে। চলো দেখি মিশরীয়রা সংখ্যা নিয়ে কি করেছিল। শুরুতে তারা 1 লেখার জন্য একটি দাগ ব্যবহার করত, 2 এর জন্য 2টি দাগ, এমন ভাবে 9 লেখার জন্য 9টি দাগ, অনেকটা সেই টালি পদ্ধতির মতো। কিন্তু 10 লেখার জন্য তারা 10টি দাগ ব্যবহার না করে এন আকৃতির একটি চিহ্ন ব্যবহার করত। আবার 20 লেখার জন্য 2টি 10 মানে 2টি এন আকৃতির চিহ্ন, 90 লেখার জন্য 9টি এন আকৃতির চিহ্ন ব্যবহার করত। কিন্তু 100 লেখার জন্য 10টি এন আকৃতির চিহ্ন ব্যবহার না করে কয়েলের মতো চিহ্ন ব্যবহার করত। একইভাবে পদ্ম ফুল দিয়ে তারা বোঝাতো 1000, আঙুল দিয়ে 10,000, ব্যাং দিয়ে বোঝাতো 1 লাখ ও মানুষ একে বোঝাতো 10 লাখ। এই পদ্ধতিতে যদি আমরা 9999 লিখতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব? যেহেতু 9000, তার মানে 9টি হাজার লাগবে, অর্থাৎ 9টি পদ্ম ফুল লাগবে। এরপর যেহেতু 900, তার মানে 9টি 100 লাগবে, মানে 9টি কয়েল লাগবে। এরপর 99 এর জন্য আমাদের লাগবে 9টি 10 আর 9টি দাগ। এই হয়ে গেল 9999। প্রাচীন মিশরীয়রা এভাবেই সংখ্যা প্রকাশ করত। এই পদ্ধতিতে একটি সংখ্যার মান নির্দিষ্ট ছিল, মানে কয়েলের মান সবসময় 100, এর মান কখনোই পরিবর্তন হবে না। আবার পদ্ম ফুলের মান সবসময় 1000, তুমি আগে লিখো পরে লিখো, এদের মান একই থাকবে। অবস্থানের সাথে এদের মানের কোনো সম্পর্ক নাই। তাই এই সংখ্যা পদ্ধতিকে বলা হতো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। মিশরীয়রা অনেকদিন পর্যন্ত এই পদ্ধতি ব্যবহার করেছিল, কিন্তু এখানেও কিছু সমস্যা ছিল। যেমন এই পদ্ধতিতে প্রচুর জায়গা খরচ হতো এবং বড় সংখ্যা হলে হিসেব করে বের করতে হতো এর মান কত, দেখেই বলা যেত না। তাছাড়া এই সংখ্যাগুলোর মানের কোনো লজিক ছিল না। যেমন কয়েলের মান 100, কিন্তু কেন? এখানে কোনো লজিক নাই, শুধুমাত্র কল্পনা করে নেওয়া হয়েছে কয়েলের মান 100। পদ্মর মান 1000, কেন? কোনো লজিক ছাড়া। তাই মিশরীয়রা আরো উন্নত সংখ্যা পদ্ধতি নিয়ে গবেষণা করতেছিল। তখন তারা এক নতুন আইডিয়া নিয়ে হাজির হলো। আইডিয়াটা কি? কোন হিসেব করে চিহ্নের মান নির্ধারণ হবে। যেমন এখানে কোন কয়টি? একটি, তাই এর মান হবে 1। এরপর এখানে কোন কয়টি? 2টি, তার মানে এর মান হবে 2। একইভাবে এর মান 3, 4, 5, 6, 7, 8, 9,
এবং যেহেতু বৃত্তের কোনো কোণ নাই তাই এর মান 0। চিহ্নগুলো পরিচিত লাগছে তাই না? হ্যাঁ, এখান থেকেই বর্তমানের ইংরেজি সংখ্যাগুলো এসেছে। এই পদ্ধতিতে তো কেবল 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা পাওয়া গেল, তাহলে এর থেকে বড় সংখ্যা কিভাবে লিখবো? অপেক্ষা করো, চমক তো এখনো বাকি। তারা বলল এই চিহ্নগুলোর মান নির্দিষ্ট নয়, এক এক সময় এদের মান এক এক রকম হবে। মানে 1 এর মান সবসময় 1 নয়, 5 এর মান সবসময় 5 নয়। ভাবছো আমি কি বলছি? হ্যাঁ, তারা নতুন যে কৌশল নিয়ে আসলো তা অনেকটা এমনই। তারা বলল সংখ্যার পরিমাণ থাকবে নির্দিষ্ট, কিন্তু তাদের মান নির্দিষ্ট থাকবে না। তাদের মান বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে। একটি সংখ্যার মান শুধুমাত্র তার চিহ্নের উপর নির্ভর করবে না, পাশাপাশি তার অবস্থানের উপর নির্ভর করবে। ব্যাপারটা একটি উদাহরণ দিয়ে বোঝা যায়। মনে করো এক ব্যক্তি একটি প্রতিষ্ঠানে ক্লিনারের পদে চাকরি করেন, তার বেতন 5,000 টাকা। এখন ওই ব্যক্তি যদি ওই অফিসে ম্যানেজার পদে থাকতেন, তাহলে কি তার বেতন 5,000ই হতো? অবশ্যই না। এখানে ব্যক্তি অপরিবর্তিত, কিন্তু অফিসে তার পজিশন পরিবর্তনের ফলে তার বেতনেরও পরিবর্তন হচ্ছে। একই ব্যক্তির মান বিভিন্ন হচ্ছে। মিশরীয়রা এই কনসেপ্টটাকেই সংখ্যার ক্ষেত্রে কাজে লাগালো। তারা বলল সংখ্যার মান তার নিজের মান ও তার পজিশন বা অবস্থানের মানের গুণফলের সমান হবে। মানে একটি সংখ্যা কোথায় আছে সেই পজিশনের একটি মান থাকবে এবং তার নিজের একটি মান থাকবে। পজিশনের মান এবং তার নিজের মান গুণ করলে তার আসল মান পাওয়া যাবে। আর পজিশন শুরু হবে ডান পাশ থেকে। ব্যাপারগুলো নতুন লাগলেও আসলে নতুন না। এগুলো তুমি আমি আমরা সবাই ছোটবেলায় শিখে এসেছি, তবে একটু অন্যভাবে। বলতো নিচের সংখ্যাটি কত? 222, তাই না? কিভাবে 222? বামের যে 2 আছে তার মান আসলে 200, মাঝখানের যে 2 আছে তার মান আসলে 20, ডান পাশের 2 এর মান এখানে 2, আর এই সবগুলো যোগ করে হলো 222। কিভাবে এই মানগুলো পেলাম? দেখো, ডানের পজিশনের মান হলো 1, মাঝের পজিশনের মান হলো 10, আর বামের পজিশনের মান হলো 100। ছোটবেলায় যেটাকে আমরা একক, দশক, শতক, হাজার নামে পড়তাম, মনে পড়েছে? তার মানে একটু আগে আমি যে কথাটি বললাম যে একটি সংখ্যার মান তার নিজের মান এবং তার পজিশনের মানের গুণফল, সেটাই এখানে আমাদের প্রমাণিত হলো। খেয়াল করে দেখো, এখানে 3টি 2 আছে, প্রত্যেকেরই মান 2, কিন্তু প্রথম 2টি আছে 1 এর ঘরে, যার ফলে তার মান 2 একে 2, কিন্তু দ্বিতীয় 2টি আছে 10 এর ঘরে, যার ফলে তার মান 10 দুগুণে 20, আর তৃতীয় 2টি আছে 100 এর ঘরে, যার ফলে তার মান 100 দুগুণে 200। এভাবে একটি সংখ্যা কততম ঘরে আছে সেই ঘরের মানের সাথে তার নিজের মান গুণন করলে তার আসল মান পাওয়া যায়। সংখ্যার নিজের মান তো বুঝলাম, কোণা হিসেব করে বের করা হয়েছে, তাইলে এই যে অবস্থান বা পজিশন, একক, দশক, শতক, এটা কোত্থেকে আসলো? এটা আসলে আসছে এভাবে। মিশরীয়রা বলল যে একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা থাকবে প্রতি ঘরের মান তত গুণ করে করে বাড়বে। যদি ব্যাপারটা আসলে এরকম না, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এভাবে বলছি। পরবর্তী ক্লাসগুলোতে আমি এই ডিটেলস নিয়ে আলোচনা করব। আপাতত শুধু এতটুকু মনে রাখো, কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা থাকবে, যেমন আমরা যে সংখ্যা পদ্ধতিতে লেখাপড়া করতেছি এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা। তো যেহেতু আমাদের সংখ্যা 10টি, তাই এই পদ্ধতিতে প্রতি ঘরের মান 10 গুণ করে করে বাড়বে। খেয়াল করে দেখো, প্রথম ঘরের মান হচ্ছে 1, এর পরের ঘরের মান হচ্ছে 10 একে 10, এর পরের ঘরের মান হচ্ছে 10 10 100, এর পরের ঘরের মান হচ্ছে 10 100 1000, এভাবে 10 গুণ করে করে বাড়তে থাকবে। এই পদ্ধতি এতটাই সমৃদ্ধ ছিল যে বর্তমান যুগেও আমরা এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করছি। ওকে, আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এই জিনিসগুলোই কিন্তু আমরা স্লাইডে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এখন আমরা জানবো হচ্ছে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। মূলত সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার। দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়, তাহলে তখন আমরা বলবো হচ্ছে 2 ভাগে। তাহলে আমরা বলবো অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় বলো তো? 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, প্রথমটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং পরেরটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটা আমরা ভিডিওর মধ্যেও কিছুক্ষণ আগে দেখলাম। পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনগুলো? যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি, হ্যাঁ। আর নন পজিশনাল কোনগুলো? যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি না, সেগুলোকে বলা হয় নন পজিশনাল সংখ্যা। ঠিক আছে, যেমন কিছুক্ষণ আগে আমরা ভিডিওর মধ্যে দেখলাম
ভিডিওর মধ্যে কি দেখছি যে একটা চিহ্ন এন এর মতো একটা সাইন, সেই সাইনটা দ্বারা হচ্ছে আমরা 10কে কাউন্ট করতাম, তাই না? আমি যদি একটু বোর্ডে চলে যাই তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে যে নন পজিশনাল সংখ্যার মধ্যে আসলে কি বলা হয়েছে। দেখো, তো আমি যদি মনে করো 11 লিখতে চাই, যেমন আমি যদি লিখতে চাই 1, তো এখানে একটা দাগ দিলে সেটা কিন্তু 1 বোঝাবে, তাই না? আচ্ছা, এক মিনিট, আমি একটু বোর্ডে চলে যাচ্ছি। ওকে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, তো এখানে আমি লিখলাম হচ্ছে 1। এখন আমি যদি লিখতাম 10, তাহলে 10 লিখতে চাইলে বা 11 লিখতে চাই, যেমন আমরা জানি এই সাইনটার মান হচ্ছে 10, তাই না? তাহলে আমি যদি 11 লিখতে চাই তাহলে এই চিহ্নটার পরে আমি 1 দিব। দেখো এখানে কিন্তু আমার প্রথমে 1 বসছে এবং এটার মান এখানে কিন্তু 1ই। আবার এইটার এই চিহ্ন এই মানে অঙ্কটার ক্ষেত্রে বা এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে 10 বসিয়েছি, তারপরে 1 বসিয়েছি। তাহলে এটা কিন্তু আসলে সাধারণত অবস্থানের উপর নির্ভর করছে না, ঠিক আছে? যেটা আমরা একটু আগে ভিডিওর মধ্যে দেখেছি। যেহেতু এটা প্রথমে বসেছে, এটা পরে বসেছে, এর মান কিন্তু একই থাকছে, তার মানে অবস্থানের উপর নির্ভর করতেছে না। হ্যাঁ, ঠিক আছে, এর জন্য এটাকে বলা হবে কিন্তু নন পজিশনাল। আমরা নন পজিশনাল কোনগুলোকে বলবো? যেগুলো সাধারণত আমরা ব্যবহার করি না, বিভিন্ন ধরনের চিহ্ন বা প্রতীক। প্রাচীন যুগে যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হতো সেই ধরনের চিহ্ন বা প্রতীকই কিন্তু আমরা বলবো নন পজিশনাল সংখ্যা, ঠিক আছে? এবার যদি বলি পজিশনাল সংখ্যা, পজিশনাল সংখ্যা কি? পজিশনাল সংখ্যা যেটি আমরা বলেছি যে যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেগুলোকে বলা হবে পজিশনাল সংখ্যা। যেমন কি হতে পারে? যেমন আমি যদি বলি যে পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য কয়টা, তাহলে আমরা বলতে পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য আসলে 3টা। মনে রাখতে হবে, এই দেখো আমি এখানে স্লাইডের মধ্যে নিয়ে আসতেছি। আমি যদি স্লাইডে চলে যাই তাহলে স্লাইড একটু দেখো তোমরা মনোযোগ দিয়ে, যেখানে পজিশনাল সংখ্যা পদ্ধতির আসলে 3টা বৈশিষ্ট্য। প্রথমটা হচ্ছে ওর নিজস্ব মান থাকবে, এরপরটা হচ্ছে ওর স্থানীয় মান থাকবে, পরটা হচ্ছে ওর ভিত্তি থাকবে। তার মানে একটা পজিশনাল সংখ্যা হতে হলে তাকে অবশ্যই নিজস্ব মান থাকতে হবে এবং স্থানীয় মানও থাকতে হবে এবং ভিত্তিও থাকতে হবে। এই 3টি যদি শর্ত ফুলফিল করে তখনই তাকে কিন্তু পজিশনাল সংখ্যা বলে, ঠিক আছে, বা বলা হবে। আমি যদি এটা ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা আবার বোর্ডে চলে যেতে পারি। বোর্ডে গিয়ে আমি যদি একটা জিনিস চিন্তা করে দেখো যে আমরা দৈনন্দিন জীবনে কত ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করি। সাধারণত আমরা দৈনন্দিন জীবনে কিন্তু 10 ভিত্তিক সংখ্যা নিয়ে কাজ করি। কিভাবে? কারণ আমরা জানি 0 থেকে 9 এই টোটাল 10টা সংখ্যা নিয়ে কিন্তু আমরা কাজ করি। যেমন তুমি যদি বাজারে যাও, বাজারে গিয়ে তুমি কি বলবা? আমাকে 10 কেজি চাল দেন, তাই না? তুমি কিন্তু বাজারে গিয়ে বলবা না যে আমাকে VII কেজি তেল দেন, এটা কিন্তু তুমি কখনোই বলবা না। যেহেতু আমরা ওই ধরনের চিহ্ন বা প্রতীক ব্যবহার করি না, এর জন্য ওই আমরা একটু আগে যেটা বললাম যে VII কেজি তেল দেন, তাহলে এটা কিন্তু আমার নন পজিশনাল সংখ্যা হবে। আর যেহেতু আমরা বললাম যে আমাকে 10 কেজি চাল দেন, তাহলে এটা কিন্তু আমাদের পজিশনাল সংখ্যা হবে। আমি যেটা বললাম যে একটি পজিশনাল সংখ্যার 3টা মান থাকবে বা 3টা বৈশিষ্ট্য থাকবে, যে ওর নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে এবং ভিত্তি থাকবে। এটি আসলে কেমন সেটি একটু উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। দেখো, তাহলে আমি যদি এখানে একটি সংখ্যা লিখি, মনে করো আমি লিখলাম এখানে 20, তো এই 20 লেখার আমি যে এখানে লিখলাম এর নিজস্ব একটি মান আছে অবশ্যই। তাহলে এই যে আমি 20 লিখলাম, এই 20-র নিজস্ব মান কিন্তু 20, হ্যাঁ? তারপরে এখন যদি আমি জিজ্ঞেস করি যে এর আসলে একক দশক আছে কিনা, তাহলে দেখো তো এর একক দশক আছে না। তাহলে যেহেতু এখানে নিজস্ব মানও আছে, একক দশক এটা মানে স্থানীয় মানও আছে। আর আমরা জানি যে কোনো সংখ্যাই কি 0 থেকে 9 এর মধ্যেই আমরা ব্যবহার করি। তার মানে এখানে টোটাল সংখ্যা কয়টা বলো তো? 0 থেকে 9 টোটাল কিন্তু 10টা সংখ্যা। তার মানে এই আমরা জানি যে কোনো সংখ্যা হচ্ছে ডেসিমাল সংখ্যা ধরে নিতে পারি বা দশমিক সংখ্যা ধরে নিতে পারি বা 10 ভিত্তিক সংখ্যা ধরে নিতে পারি। তাহলে আমরা যদি জিজ্ঞেস করি এই 20-এর ভিত্তি কত, তাহলে আমরা বলতে পারি এরকম ব্র্যাকেট দিয়ে বলতে পারি এর ভিত্তি হচ্ছে 10। তার মানে তোমরা দেখো এর নিজস্ব মানও আছে, এর স্থানীয় মানও আছে, আবার এর নিজস্ব একটা ভিত্তিও রয়েছে। যেহেতু এখানে এই অঙ্কটার মধ্যে এগুলো সবগুলোই রয়েছে, এর জন্য এটাকে বলা হবে কিন্তু পজিশনাল সংখ্যা। ওকে, তাহলে তোমরা পজিশনাল সংখ্যা আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমি একটু চলে যাই নন পজিশনাল সংখ্যা আসলে কি। নন পজিশনাল সংখ্যা যেটা আমরা বললাম যে চিহ্ন প্রতীক এগুলো ব্যবহার করা হবে, এর অবস্থানের উপর আসলে ডিপেন্ড করবে না। যেমন আমি যদি একটু আগে বললাম, আমি যদি বলি VII, এই সংখ্যাটা কি বললাম, এর কি নিজস্ব কোনো মান আছে বলো? এর কোনো একক দশক আছে? দেখো তো
এর কিন্তু কোনো একক দশকও নেই, আবার এর কোনো ভিত্তিও নেই। যেহেতু এগুলো কোনো কিছুই নেই, এর জন্য এটাকে বলা হবে নন পজিশনাল সংখ্যা। ঠিক আছে, তা আশা করি তোমরা পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছো। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এরপরে স্লাইডে চলে যেতে পারি। ঠিক আছে, তোমরা পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা বুঝতে পেরেছো আশা করি। ওকে, তাহলে আমরা যেটা বললাম যে পজিশনাল সংখ্যার বৈশিষ্ট্য থাকবে কয়টা বলো তো? 3টা। নিজস্ব মান থাকবে, স্থানীয় মান থাকবে এবং ভিত্তি থাকবে। আর নন পজিশনাল সংখ্যার এগুলো কোনো কিছুই থাকবে না। তার মানে বিভিন্ন ধরনের চিহ্ন বা প্রতীক ব্যবহার করে আমরা যে সংখ্যাগুলো লিখি সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এরপর আমরা জানবো যে নন পজিশনাল সংখ্যা, এই যে এতক্ষণ যে কথাগুলো বলেছে সেটাই কিন্তু এখানে লিখেছি। দেখো, এই যে পদ্ধতিতে সংখ্যার মান বা ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করবে না, তাকে বলা হবে কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা আমরা আগেই বলেছি, এটা হচ্ছে প্রাচীন পদ্ধতি। এটা কিসের জন্য ব্যবহার করা হতো? আমরা ভিডিওর মধ্যেই দেখে ফেলেছি, এটা কিন্তু হিসাব নিকাশের কাজের জন্য ব্যবহার করা হতো। ঠিক আছে, তো তোমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে সংজ্ঞাটা জাস্ট এই সংজ্ঞাটা লিখে নিতে পারো, কারণ এটি তোমাদেরকে অবজেক্টিভের জন্য তোমাদের আসতে পারে বা সৃজনশীলের জন্য তোমাদের আসতে পারে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কোনগুলো। ঠিক আছে, 1 নম্বরের জন্য কিন্তু এটি আসে। তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে। ঠিক আছে, এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কিছু প্রতীক দেখতে পাচ্ছি। দেখো তো, এটা হচ্ছে একটা হাতিয়ার, এটা কি দেখতে পাচ্ছি বলতো? এটা হচ্ছে একটা পাখি, এবং এটা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে জীবজন্তু, তাই না? তার মানে আগের যুগের মানুষ বা আদিম যুগের মানুষরা কি করতো? এরকম বিভিন্ন ধরনের চিহ্ন প্রতীকের মাধ্যমে কিন্তু সংখ্যাগুলোকে গণনা করতো। ঠিক আছে, এর জন্য এগুলোকে বলা হবে নন পজিশনাল সংখ্যা। এখন আমরা যদি পরের অংশে চলে যাই, তাহলে দেখো তো, এই যে নন পজিশনাল সংখ্যার এই পাশে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন ধরনের চিহ্ন প্রতীকের মাধ্যমে আমরা বলেছিলাম নন পজিশনাল সংখ্যা। এই যে এখানের মধ্যে তাকাও, এখানে এই যে একটা যে দাগ, এটাকে বলা হয় 1, এটাকে 2, এটাকে 3। এভাবে করে এই যে 9টা দাগ যদি থাকে বা লাঠির মতো যদি বা কাঠির মতো থাকে, তাহলে সেগুলোকে 9 কাউন্ট করা হয়। আমরা ভিডিওর মধ্যে দেখেছি 9 পর 10কে 10টা লাঠি না দিয়ে আমরা কি করেছিলাম? এর মতো যে সাইনটা সেটা দিয়েছিলাম, এবং 100 বোঝাতে আমরা কি করেছিলাম বলতো? এই কয়েলের মতো এই চিহ্নটাকে দিয়েছিলাম। এই যে ফুলের মতো একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে 1000। আঙ্গুলের মতো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 10,000। ব্যাঙের মতো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 1 লাখ, এবং মানুষ দিয়ে বোঝাতে হচ্ছে 10 লাখ। ঠিক আছে, তো এই যে চিহ্নগুলো, এগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য আসবে। তো তোমরা এগুলো সুন্দর করে নোট করে ফেলবে যে কোনটাকে কি বলা হয় এবং কোনটার মান কত, সেগুলো আমরা এখনই জানতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটু আগে যে কথাগুলো বলেছি সেটাই কিন্তু এখানে লেখা আছে, যে পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা চিহ্ন বা প্রতীক বা অঙ্কগুলো পজিশন বা অবস্থানের উপর আসলে গুরুত্ব পায় না, ফলে অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকবে না, শুধু অঙ্কটির নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হবে। যেমন এই যে আমরা একটু আগে বললাম কয়েলের মান হচ্ছে 100, এটার দ্বারা কি 100ই বোঝাবে? কিন্তু কেন? এর কোনো কিন্তু আসলে যুক্তি নেই। তোমাদের এই একটা অবজেক্টিভ চলে আসে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কোনটি? তাহলে আমরা বলবো এই যে দেখো, হায়ারোগ্লিফিক্স, তার মানে মিশরীয় হায়ারোগ্লিফিক্স। এই যে চিহ্ন বা প্রতীকগুলো, এগুলো কিন্তু মিশরীয় বা ইজিপশিয়ান হায়ারোগ্লিফিক্স সংখ্যা বলা হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মিশরীয় হায়ারোগ্লিফিক্স কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ, তাহলে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব, যেমন একটু আগে আমরা এখানে যা দেখেছি সেগুলোই কিন্তু এখানে চলে এসেছে। এখন এগুলো প্রত্যেকটা নাম সম্পর্কে আমরা জানবো যে কোনটাকে কি বলে। একটু দেখো, যে প্রথমটা হচ্ছে ভার্টিক্যাল স্ট্রোক। প্রথমটা এই যে একটা লাঠির মতো, এটাকে বলা হবে ভার্টিক্যাল স্ট্রোক। আমরা নামগুলো বলবো সব একসাথে। প্রথমটাকে কি বলা হয় বলো? ভার্টিক্যাল স্ট্রোক। ঠিক আছে, ভার্টিক্যাল স্ট্রোক দ্বারা কত বোঝাবে? 1 বোঝাবে। তারপরে এর মতো যে সাইনটা, এটাকে বলা হবে হেল বোন আর্ক। ওকে, এই হেল বোন আর্ক দ্বারা কত বোঝাবে বলতো? এটা দ্বারা বোঝাবে হচ্ছে 10, ওকে, বা 10 বোঝাবে। এরপর আমরা দেখলাম কয়েলের মতো বা এরকম পেঁচানো একটা দড়ির মতো, সেটাকে বলা হবে কয়েল অফ রোপ। ওকে, কয়েল অফ রোপ, এটা দ্বারা কত বোঝাবে বলতো? এটা দ্বারা 100 বা 100 বোঝাবে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি লোটাস ফ্লাওয়ার, একটা ফুলের মতো দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় লোটাস ফ্লাওয়ার। এই লোটাস ফ্লাওয়ারটা আসলে কত বোঝাবে বলো? 1000 বা 1000 বোঝাবে। এরপর হচ্ছে একটা আঙ্গুলের মতো দেখতে পাচ্ছি, সেটার নাম হচ্ছে পয়েন্টিং ফিঙ্গার। ওকে, এই পয়েন্টিং ফিঙ্গার দ্বারা বোঝাবে হচ্ছে 10,000। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বারবুট ফিশ অথবা টেডপোল, এটাকে বলা হয় টেডপোল। ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে 1 লাখ। ওকে,
তারপরে আমরা দেখতে পারি এই যে মানুষ, যেটা হ্যাঁ মানুষের মতো, এটাকে বলা হবে কত বলতো, এটাকে বলা হবে কিন্তু 10 লাখ। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি বলি রাইজিং সান, এই রাইজিং সানটার নাম মান হচ্ছে কত বলো, 1 কোটি। এটা মনে রাখতে হবে, এগুলো কিন্তু অবজেক্টিভের জন্য তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কোনটার মান কত সেগুলো কিন্তু আমরা এই চিহ্ন বা এই চিত্র থেকে আমরা লিখে ফেলবো, নোট করে ফেলবো। তাহলে তোমরা আশা করি এই অংশটুকু কিন্তু বুঝতে পেরেছো। এগুলো ছোট ছোট অবজেক্টিভ অংশের জন্য বা অবজেক্টিভের জন্য এগুলো এসে থাকে। ঠিক আছে, তোমরা নোট করে ফেলবে সুন্দর করে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি কিন্তু তোমাদের এই কমেন্টগুলো নিয়ে আবার পরবর্তী ভিডিওর মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, যে পজিশনাল সংখ্যা। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে পজিশনাল সংখ্যা কোনগুলো, যে পদ্ধতিতে সংখ্যার মান বা ব্যবহৃত অঙ্ক বা চিহ্ন পজিশন বা অবস্থানের উপর নির্ভর করবে সেটাকে বলা হবে কি পজিশনাল সংখ্যা, যেটা আমরা একটু আগেই বলেছিলাম। এই ব্যবহৃত চিহ্ন বা অঙ্ক সমূহের পজিশন বা অবস্থানের উপর ভিত্তি করেই কিন্তু এই ধরনের সংখ্যা পদ্ধতির মান নির্ণয় করা হয়, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। ঠিক আছে, এটা হোয়াইট বোর্ডে তোমাদেরকে দেখিয়েছি। এবার আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে একটা পজিশনাল সংখ্যাকে আসলে কয়টা অংশে বিভক্ত করতে পারি আমরা। এই যে এটার দিকে একটু তাকাবো, দেখো এই যে এক্সাম্পলটা এখানে কি কি লিখেছি বলতো, 11101 দশমিক বা একটা ফোঁটা চিহ্ন দিয়ে 11010 এরকম একটা সংখ্যা লিখেছি, তাই না? তাহলে এখানে এই সংখ্যাটা দ্বারা কি বোঝায়? আমরা জানি যে একটা সংখ্যা আসলে দুই ভাবে লেখা যায়, যে এটা এই এই অংশটার নাম হচ্ছে বলতো পূর্ণাংশ, এই অংশটার নাম কি বলতো, পূর্ণাংশ, এবং মাঝখানে একটা ফোঁটা দিলাম, এর পরের অংশটার নাম হচ্ছে ভগ্নাংশ। আমরা জানি পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝখানে যে ফোঁটাটা দেওয়া হয় সেটার নাম কি জানো, সেটার নাম কিন্তু দশমিক না, মনে রাখতে হবে। আইসিটির ভাষায় এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। কি বলতো, রেডিক্স পয়েন্ট। তার মানে আমরা জানবো যে পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝখানে যে ফোঁটাটা দেওয়া হয় সেই ফোঁটাটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। কি বলতো, রেডিক্স পয়েন্ট, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এটার নাম কি বলতো, এই যে রেডিক্স পয়েন্ট, এটা আমরা দেখলাম। ঠিক আছে, তো পজিশন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আমরা যাব সংখ্যা পদ্ধতির বেস, এইটা একটু মনে রাখতে হবে। এটা কিন্তু তোমাদের 1 নাম্বার প্রশ্নের জন্য অনেক বেশি পরিমাণে এসে থাকে, যে সংখ্যা পদ্ধতির বেস কি। আমরা সংখ্যাটাকে সহজভাবে যদি বলতে চাই, যে একটা সংখ্যা পদ্ধতিতে কয়টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হচ্ছে, বা কয়টা সংখ্যা ব্যবহার করা হচ্ছে, বা কয়টা প্রতীক ব্যবহার করা হচ্ছে, সেই সংখ্যাগুলোকেই কিন্তু একত্রে কি বলা হবে, সংখ্যা পদ্ধতির বেস বলা হবে। ঠিক আছে, মানে মোট সমষ্টিকে বলা হবে বেস। ঠিক আছে, আমরা সংজ্ঞাটা প্রথম এতটুকু লিখে নিতে পারি সংজ্ঞা হিসেবে, যে দেখো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট মৌলিক চিহ্ন বা মৌলিক সংখ্যার নির্দেশকারী মোট চিহ্ন অঙ্ক বা সংখ্যাকে সংখ্যা পদ্ধতির বেস বলা হয়। আবার সংজ্ঞা হিসেবে এটাও লিখতে পারি আমরা, যে কোনো একটা আমরা লিখবো। ঠিক আছে, তো আশা করি সংখ্যা পদ্ধতির বেস তোমরা বুঝতে পেরেছো। তাহলে সবাই আমার সাথে একবার বলো তো সংখ্যা পদ্ধতির বেস কি। মেইন কথা কি, মেইন কথা বলেছি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট যে মৌলিক চিহ্ন, কি বলেছে বলো, মোট যে মৌলিক চিহ্ন, এই মোট মৌলিক চিহ্ন সমষ্টিকে কি বলা হবে, সংখ্যা পদ্ধতির বেস বলা হবে। ঠিক আছে, তো সংখ্যা পদ্ধতির বেস সম্পর্কে তোমরা আশা করি ধারণা পেয়েছো। ওকে, তাহলে আচ্ছা সংজ্ঞাটা যদি আমি একটু পুরোটা দেখাতে চাই, তাহলে এটা কিন্তু এরকম, তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই এটা লিখে নেবে। ঠিক আছে, আমি কি করে ফেললাম, আবার পরবর্তী স্লাইডে চলে যাব। ওকে, দেখো তাহলে সংখ্যা পদ্ধতির বেস আমরা জেনে ফেললাম। এখন আমরা জানবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম যে অবস্থানের উপর সংখ্যাকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি মোট হচ্ছে 4 প্রকার। কত প্রকার বলতো, 4 প্রকার। আমরা নামগুলো একটু জানবো। বাইনারি, দ্বিতীয়টা হচ্ছে অক্টাল, তারপরটা হচ্ছে ডেসিমাল, এরপরটা হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, তাহলে আমরা নামগুলো আবার একটু বলি। প্রথমটার নাম কি বলতো, বাইনারি, তারপরটা হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে ডেসিমাল, তারপরটা হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে একটু ধারণা, বেসিক ধারণাটুকু দিয়ে দিচ্ছি। তোমরা আমরা দ্বিতীয় অংশে গেলে এইটার সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাবো, তারপরে একটু বলে নিচ্ছি যে আমরা জানি বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা কি, এইখানে দেখতে পাচ্ছি 1 আর 0, তার মানে বাইনারি সংখ্যা 1 আর 0। হ্যাঁ,
বাইনারি সংখ্যা মানে কোনগুলো? যে আমরা জানি একটা কম্পিউটারকে যখন আমরা নির্দেশনা প্রদান করি, সেই কম্পিউটারটা কিন্তু আমাদের কোনো ভাষা, যেমন আমি কম্পিউটারের কিবোর্ডে যদি আমি লিখি www.facebook.com, তাহলে কম্পিউটার কিবোর্ড কিন্তু এই যে বা কম্পিউটার কিন্তু www যে লিখলাম বা ইংলিশ ভাষাটা যে লিখলাম, ঠিক আছে, এটি কিন্তু কখনোই বুঝবে না। সে কি করবে, এই যে ডাব্লিউ এর এগেনস্টে 8 বিটের একটা কোড আছে, হ্যাঁ 8 বিটের একটা কোড আছে, বিট কি বাইট কি এগুলো সম্পর্কে আমরা দ্বিতীয় অংশে জানবো। এখন জাস্ট এতটুকু ধারণা নিয়ে রাখো, এই কোডটা সে কি করে, সিপিইউ তে পাঠায়, সিপিইউ তে পাঠানোর পর সে বুঝতে পারে তুমি কি লিখেছো, তারপরে মনিটর তোমাকে প্রদর্শন করে সেটা। তার মানে আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, তাহলে বাইনারি হচ্ছে সংখ্যা দুইটা, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। ওকে, আমরা জাস্ট এখন এতটুকু জানি, দ্বিতীয় অংশে গেলে আবার পরবর্তী মানে দ্বিতীয় অংশগুলো আরো বিস্তারিত সম্পর্কে জানবো। ঠিক আছে, তাহলে বাইনারি সংখ্যা কত কত যদি বলি, তাহলে কত কত বলবা, 1 আর 0। ঠিক আছে, অক্টাল সংখ্যা দেখো তো এখানে কত থেকে কত, 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা দেখো তো, 0 সহ কিন্তু টোটাল 8টা সংখ্যা, এই জন্য অক্টাল নাম দেওয়া হয়েছে এটাকে। হ্যাঁ, আর দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা সংখ্যা, এর জন্য এটার নাম হচ্ছে দশমিক। ঠিক আছে, বা এটার আরেকটা নাম আছে ডেসিমাল। ওকে, এটার একটা নাম কি বলো, ডেসিমাল। আর এই যে আমরা দেখতে পাচ্ছি, আমি একটু এটা সরিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা কিন্তু 0 থেকে 9 পর্যন্ত। মনে রাখতে হবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করা হয়, তারপরে 10 11 এগুলো ব্যবহার না করে 9 এর পর থেকে কিন্তু এ বি সি ডি ই এফ পর্যন্ত যায়। ঠিক আছে, তার মানে মনে রাখতে হবে যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত কাউন্ট করবে, তারপরে 10 এর পরিবর্তে আমরা লিখবো এ, 11 এর পরিবর্তে আমরা লিখবো বি, 12 এর পরিবর্তে লিখবো সি, 13 এর পরিবর্তে লিখবো টি, 14 এর পরিবর্তে লিখবো ই, 15 এর পরিবর্তে লিখবো এফ। ঠিক আছে, এগুলোকে বলা হবে হেক্সাডেসিমাল সংখ্যা। কি বলা হবে বলতো, হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা যদি একবার সম্পূর্ণটা সাম আপ করি, তাহলে কি রকম হবে, তাহলে সব একসাথে বলবো। তাহলে বলতো বাইনারিতে কয়টা সংখ্যা, 0 এবং 1। অক্টাল সংখ্যা কয়টা বলতো, 0 থেকে 7। ডেসিমাল কয়টা বলতো, 0 থেকে 9। আর হেক্সাডেসিমাল কয়টা বলতো, 0 থেকে 9, এ থেকে এফ। আমরা যদি ডিরেক্টলি বলতে চাই 0 থেকে এফ পর্যন্ত বলতে পারি। হ্যাঁ, টোটাল এখানে কিন্তু 16টা সংখ্যা। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা একটু পর স্লাইডে জানতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের যদি জিজ্ঞেস করা হয় অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়, তাহলে আমরা কি বলবো বলতো, অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়, একটা ছিল পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আর যদি জিজ্ঞেস করা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কত প্রকার, তাহলে আমরা বলবো 4 প্রকার। কি কি বলো, বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। আবার বলো সব একসাথে, বলো বাইনারি, অক্টাল, ডেসিমাল এন্ড হেক্সাডেসিমাল। এই চারটি কিন্তু আমাদের আসবে পরীক্ষায়। হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা এখন নিয়ে নিব। ওকে, দেখো প্রথমে আমরা বলেছিলাম বাইনারি। এই বাইনারির বাই অর্থ কত, মনে রাখতে হবে বাই অর্থ হচ্ছে 2। কত বলো, বাই অর্থ 2। এই যে দেখো এখানে লিখেছি বাই অর্থ হচ্ছে 2। তার মানে যেহেতু বাই অর্থ 2, তার মানে এখানে দুইটা সংখ্যা হিসেবে কাজ করবে, বা দুইটা সংখ্যা এখানে ব্যবহার করা হবে। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। তাহলে কি কি বলেছে বলো, একটা 0, একটা 1। তার মানে এখানে দুইটা সংখ্যা কাউন্ট করা হবে। এর জন্য এখানে লিখেছি দেখো বাই অর্থ হচ্ছে 2, এবং যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটা প্রতীক বা চিহ্ন নিয়ে কাজ করা হয় তাকে বলা হবে বাইনারি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছি। এরপরে আমরা দেখব, যেহেতু এখানে বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটা সংখ্যা নিয়ে কাজ করা হয় 0 এবং 1, এর জন্য যদি জিজ্ঞেস করা হয় এর জন্য ভিত্তি কত হবে, তাহলে ভিত্তি হবে, যেহেতু এখানে দুইটা সংখ্যা নিয়ে কাজ করা হয়, ভিত্তি সংখ্যা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট যে মৌলিক চিহ্ন, তাহলে এখানে মোট মৌলিক চিহ্ন কয়টা ব্যবহার করা হচ্ছে বলতো, 2টা। যেহেতু এখানে মোট মৌলিক চিহ্ন 2টা ব্যবহার করা হচ্ছে, এর জন্য এটার ভিত্তি হচ্ছে 2 হবে। ঠিক আছে, ভিত্তি কত হবে বলতো, 2 হবে। তাহলে এই কথাটাই কিন্তু এখানে লিখেছি, বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, এর জন্য এর বেস হবে কত বলো, 2। ঠিক আছে, আচ্ছা, এই লাইনটা তোমাদের অবজেক্টিভের জন্য আসতে পারে যে 19 শতকের মাঝামাঝি সময় ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন বা উদ্ভাবন করেন। এর জন্য জর্জ বুলকে কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। এটার আরো একটা নাম আছে, যেহেতু জর্জ বুল 0 এবং 1 আবিষ্কার করেছে, এটার আমরা যখন দ্বিতীয় অংশে যাব তখন দেখব যে এই 0 আর 1 আবিষ্কার করে এটা কি কম্পিউটারের মধ্যে কিভাবে কাজ করে, এই জিনিসটা সেই আবিষ্কার করেছে। এর জন্য এগুলোকে কিন্তু বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা, যেটা আমরা দ্বিতীয় অংশে গেলে জানতে পারবো। এখন আপাতত এতটুকুই জানি যে জর্জ বুল আসলে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তক। ঠিক আছে, এরপরে আমরা এই অংশটি যদি দেখতে চাই, তাহলে আমরা একটু সহজভাবে বলছি
তোমরা একটু চিন্তা করো, তোমার বাসার যে সুইচটা, তোমরা সুইচের দিকে যদি একটু চিন্তা করো তাহলে কিরকম হবে। তুমি যদি একটা সুইচকে যদি মনে করো তোমার মাথার উপর ফ্যান, তুমি এটা চালাবা, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে, সুইচটা অন করতে হবে। তার মানে অন মানে কি, বিদ্যুৎ প্রবাহ আছে। আর অফ করে দিলে কি, বিদ্যুৎ প্রবাহ নাই, তার মানে তোমার ফ্যানটা কিন্তু চলবে না। তার মানে এখানে এই দুইটা অবস্থায় কিন্তু থাকতে পারে, একটা কি অন, একটা অফ। আমরা জিরোকে ধরতে পারি অফ, আর অন ওয়ানকে ধরতে পারি অন, ঠিক আছে। তার মানে এই কথাটি কিন্তু এখানে লিখেছে যে আমরা জানি যেহেতু বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটা ব্যবহার করা হয়, একটা হচ্ছে জিরো এবং ওয়ান। আর জিরো মানে হচ্ছে কি ধরতে পারি আমরা বলো অফ, আর ওয়ান মানে হচ্ছে অন ধরতে পারি। এই দুইটা অবস্থায় কিন্তু এখানে বোঝায়, ঠিক আছে। এই কথাটা এখানে লিখেছি যে বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে শূন্যকে বোঝায় বিদ্যুতের অনুপস্থিতি এবং এককে বোঝানো হয় হচ্ছে বিদ্যুতের উপস্থিতি, যা মেশিনের জন্য। আর মেশিন কিন্তু এটা খুব সহজেই বুঝতে পারে, অন অথবা অফ, ঠিক আছে। এই দুটি সহজেই বুঝতে পারে, এর জন্য কিন্তু মেশিন এটাই বুঝতে পারে, এর জন্য এটা কম্পিউটারের মধ্যে কিন্তু এই ভাষাটাই ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা খেয়াল করবো আমরা। এরপরে আমরা যদি দেখো, এই কারণে কিন্তু কম্পিউটারের অভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, যেটা আমরা একটু আগে জানলাম যে সংখ্যা পদ্ধতির বাইনারির ক্ষেত্রে আমরা বেস কত ধরবো, বেস হচ্ছে 2, যেটা আমরা একটু আগে জেনে ফেলেছি, ঠিক আছে। আমি যদি ভিডিওটা সরাই দিই, এর বেস হচ্ছে কত বলতো? আচ্ছা, আমি যদি এটা একটু ছোট করি তাহলে তোমরা বুঝতে পারবে, যদি একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, তাহলে এর বেস হচ্ছে এখানে 2 ধরা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা এতটুকু কিন্তু বুঝতে পেরেছো, ঠিক আছে। এর বেস হচ্ছে 2, হ্যাঁ, তোমরা নোট করে ফেলবে। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পেলাম কি কি, দেখো প্রথম থেকে যদি আমি সাম আপ করি তাহলে কি বললাম, বাই অর্থ কত বলতো 2, ঠিক আছে। বাই অর্থ কত 2। এখানে কটা সংখ্যা নিয়ে কাজ করা হবে, দুইটা, একটা কি 0, একটা হচ্ছে 1। 0 আর 1 এটা কি আবিষ্কার করছে, জর্জ বুল আবিষ্কার করছে, এই জন্য এর নাম কি বলা হয়, বুলিয়ান আলজেব্রা বলা হয়। আর 0 এবং 1, 0 দ্বারা কি বুঝি আমরা, অফ বা অনুপস্থিত, আর 1 দ্বারা কি বুঝি, অন বা উপস্থিত, ঠিক আছে। আর বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত বলতো 2, ঠিক আছে। তাহলে এই স্লাইডের মধ্যে আমরা কিন্তু এতটুকু ইজিলি বুঝে ফেলেছি। আমরা পরের অংশে চলে যাব। এরপর আমরা জানবো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি তোমরা একটু দেখো, এটাও সহজ। যে অক্টা শব্দের অর্থ কিন্তু 8। তার মানে তোমরা বুঝতে পারছো যে এখানে কয়টা সংখ্যা ব্যবহার করা হবে, ঠিক আছে। তো আমি একটু যদি এটাকে একটু নিচে নামাই দিই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। ওকে, দেখো অক্টাল সংখ্যা পদ্ধতি, এখানে অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমরা কি দেখলাম বলো, 8। তাহলে এই যে এখানে যে 8 আমরা দেখতে পেলাম, তার মানে আমরা বুঝতেই পারছি এখানে 8টা সংখ্যা নিয়ে কাজ করা হবে। তাহলে এখানে 0 থেকে 7 পর্যন্ত, যেটা আমরা জানি যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করা হবে। তার মানে 0 সহ কিন্তু এখানে টোটাল 8টা প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তার মানে আমরা যদি জিজ্ঞেস করি তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত বা ভিত্তি কত, তাহলে আমরা যেহেতু এখানে 8টা সংখ্যা ব্যবহার করছি, এর জন্য এর ভিত্তি কত হবে বলো, 8 হবে। একেবারে সহজ, যেটা আমরা এই যে মাত্র বললাম, ঠিক আছে। তো এগুলো তোমরা একেবারে সহজেই বুঝে যাবে। দেখো এই যে এখানে কিন্তু আমরা 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করি, এর জন্য এর ভিত্তি হচ্ছে কত বলো, 8। ওকে, এরপর আমরা জানবো ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে, আমরা ডেসিমাল শব্দের অর্থ কি বলতো, ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10। ডেসিমাল শব্দের অর্থ কি বলো, 10। তার মানে আমরা বুঝতেই পারছি যে এই সংখ্যা পদ্ধতি টোটাল কয়টা সংখ্যা নিয়ে কাজ করা হবে, 10টা সংখ্যা নিয়ে কাজ করা হবে। তার মানে কত থেকে কত, 0 থেকে 9 পর্যন্ত। তার মানে 0 থেকে 9 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা, 10টা সংখ্যা। এর জন্য এর বেস কত, 10। তাহলে এই যে দেখো বেস হচ্ছে 10, একেবারে ইজি। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি। কিছুক্ষণ আগে আমরা ভিডিওর মধ্যে দেখেছিলাম যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে আমরা ব্যবহার করছি বা এটা কিভাবে আসলো। এটা তোমরা একটু ইম্পর্টেন্ট জিনিস একটু মনে রাখো, যে এই যে 1 2 3 4 5 বা 0 থেকে 9 পর্যন্ত যে আমরা যেগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি হিসেবে আমরা চিনি। কিন্তু এটা কিন্তু সর্বপ্রথম প্রাচীন আরব যারা ছিল, তারা কিন্তু আরবি ভাষা হিসেবে এই সংখ্যাগুলোকে লিখতো, ঠিক আছে। পরবর্তীতে ভারতীয়রা কি করছে, এই যে 0 থেকে 9 পর্যন্ত এইগুলো নাম দিছে দশমিক, ঠিক আছে। তার মানে এখানে আমরা বলতে পারি যে, যেটা আমরা কিছুক্ষণ আগে ভিডিওর মধ্যে দেখেছিলাম যে কোন হিসাব করে কাউন্ট করা হয়। যেমন এখানে কোন হচ্ছে একটার জন্য এটা মান হচ্ছে 1, এখানে কোন হচ্ছে 2টা, এই জন্য এর মান হচ্ছে 2, এখানে 3টা, এখানে 4টা, এরকম করে কিন্তু কোন হিসাব করে যেগুলা কাউন্ট করা হয়, যেটা আমরা কি এই যে 0 থেকে 9 পর্যন্ত এগুলো হিসেবে চিনি। যেহেতু 0-র কোনো কোণ নাই, এর জন্য 0 কিন্তু
একটা বৃত্ত হিসেবে আমরা চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখলাম যে এটা কিন্তু তাহলে প্রথমে যদি জিজ্ঞেস করা হয়, যেটা আমরা স্লাইডের মধ্যে চলে আসবে, দেখো এই যে ইউরোপের আরবেরা এই সংখ্যা পদ্ধতি প্রচলন করা, এটিকে অনেকে আরবি সংখ্যা নামে অভিহিত করে। ঠিক আছে, আর প্রাচীন ভারতের সর্বপ্রথম কিন্তু দশমিক সংখ্যা নামে এটি ব্যবহার করা হয়। তাহলে এখানের মধ্যে আমরা কি জানলাম বলতো, যে এটা কিন্তু মূলত হচ্ছে আরবি ভাষা বা আরবরা এই সংখ্যাগুলো কাউন্ট করতো বা এভাবে করে লিখতো। পরবর্তীতে প্রাচীন ভারতের সর্বপ্রথম এটাকে দশমিক সংখ্যা হিসেবে ব্যবহার করেছে, যার ফলে আমরা এখন যেগুলো ব্যবহার করছি 0 থেকে 9 পর্যন্ত, এগুলো কিন্তু দশমিক সংখ্যা হিসেবে আমরা চিনে থাকি। ঠিক আছে, তো আমরা এতটুকু অংশ আশা করি বুঝতে পেরেছি, দশমিক এটাও বুঝতে পেরেছি। পরবর্তী অংশ চলে যাব, এরপরে আমরা জানবো হেক্সাডেসিমাল সংখ্যা। হেক্সাডেসিমাল সংখ্যা কি বলতো? হেক্সা শব্দের অর্থ কত বলতো? 6, আর ডেসিমাল শব্দের অর্থ কি বলতো? 10। তার মানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির টোটাল আমরা কত যদি জিজ্ঞেস করি হেক্সাডেসিমাল শব্দের অর্থ কি, তাহলে হেক্সাডেসিমাল শব্দের হেক্স অর্থ হচ্ছে 6 আর এটা হচ্ছে 10, তার দুইটা যোগ করলে কত হবে? 16। তার মানে এখানে টোটাল প্রতীক বা চিহ্ন কয়টা থাকবে বলতো? 16টা। তার মানে এখানে 0 থেকে 9 পর্যন্ত, যেটা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করব। তারপরে 10, 11, 12 এগুলো ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব বলতো? A B C D E F, তার মানে এগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির প্রতীক বা চিহ্ন। যেহেতু এখানে টোটাল 16টা সংখ্যা নিয়ে কাজ করি, তাহলে এর ভিত্তি কত হবে বলতো? তাহলে এর ভিত্তি হবে কিন্তু 16। ঠিক আছে, ওকে। এবার আমরা কিন্তু সবগুলো সংখ্যা পদ্ধতি সম্পর্কে আশা করি জেনে ফেলেছি। এবার আমরা এক নজরে এতক্ষণ যা পড়েছি সেটা এক নজরে একটু দেখবো। হ্যাঁ, এবার তাহলে তোমরা চলে যাও। দেখো আমরা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতি আসলে কয়টা ছিল বলতো? 4টা ছিল। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল। কি কি ছিল বলতো? বাইনারি, অক্টাল, ডেসিমাল আর হেক্সাডেসিমাল। ওকে, তো আমরা বাইনারি যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে বাইনারি কোন কোন সংখ্যা নিয়ে ব্যবহার করা হয়, তাহলে আমরা বলবো 0 এবং 1, যেটা আমরা একটু আগে বলেছিলাম। এখন আবার একটু আমার সাথে সাথে তোমরা বলো, তাহলে দেখবে এখনই মুখস্থ হয়ে যাবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, আচ্ছা আমি একটু ভিডিওটা উপরে উঠাই দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো তাহলে এখানের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় বাইনারি কোন কোন সংখ্যা নিয়ে গঠন করা হয়, তাহলে আমরা কি বলবো বলো? 0 এবং 1। অক্টাল সংখ্যা 0 থেকে 7, ডেসিমাল সংখ্যা 0 থেকে 9, হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9, এ থেকে এফ। আমরা এর মানে জানি হচ্ছে 10, বি এর মানে 11, সি এর মানে 12, ডি এর মানে 13, এ এর মানে 14, এফ এর মানে হচ্ছে 15। ঠিক আছে, তো এইভাবে করে কাউন্ট করব। তাহলে আমরা সবাই একসাথে বলি তো, বাইনারি কোন কোন সংখ্যা নিয়ে কাউন্ট করা হয় বলো? 0 এবং 1। অক্টাল 0 থেকে 7, ডেসিমাল 0 থেকে 9, হেক্সাডেসিমাল 0 থেকে 9, এ থেকে এফ। ঠিক আছে, তাহলে বলো বাইনারি 0, 1, অক্টাল 0 থেকে 7, ডেসিমাল 0 থেকে 9, হেক্সাডেসিমাল 0 থেকে 9, এ থেকে এফ। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এই বাইনারির বেস কত বা ভিত্তি কত, তাহলে আমরা বলেছিলাম বেসের সংজ্ঞাটা কি বলেছিলাম? যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট যে মৌলিক চিহ্ন বা আমরা প্রতীক বা চিহ্ন যে কয়টা ব্যবহার করব সেটা সমষ্টিকে কি বলা হবে? মানে মোট যে কয়টা ব্যবহার করব সেই কয়টাকে হচ্ছে আমার বেস বলা হবে। এখানে কয়টা সংখ্যা ব্যবহার করা হচ্ছে বলো তো? 2টা, এর জন্য বেস হচ্ছে কত বলো? 2। এখানে টোটাল কয়টা সংখ্যা ব্যবহার করা হচ্ছে? 8টা, এর জন্য বেস হচ্ছে কত বলো তো? 8। হ্যাঁ, 8 হয়েছে। এবার এখানে কয়টা? টোটাল 10টা, এর জন্য এখানে কত? 10। ওকে, আর এখানে 0 থেকে f পর্যন্ত টোটাল কিন্তু 16টা, এর জন্য এর ভিত্তি ধরা হয়েছে কিন্তু 16। ঠিক আছে, তাহলে আমরা সবাই একবার একটু সাম আপ করবো। তাহলে বলো তো বাইনারি সংখ্যা ভিত্তি কত? 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। সবাই একসাথে বলো বাইনারি 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। ঠিক আছে, এখন আমি একটু কুইজ জিজ্ঞেস করব, আমরা এই বেসটাই বলবো। আমি যদি জিজ্ঞেস করি বাইনারি, তোমরা বলবা 2। আবার যদি আমি এই পাশেরটা জিজ্ঞেস করি যেমন 10, তাহলে তোমরা বলবো ডেসিমাল। একটু চেষ্টা করো, হয়ে যাবে এখনই। তাহলে আগে একটু সাম আপ করে নিচ্ছি। বলো বাইনারি কত বলো? 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। আবার বলো বাইনারি 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। ওকে, এখন আমরা কুইজে চলে যাচ্ছি। তাহলে বলো তো সবাই একসাথে বাইনারি 2, অক্টাল 8, ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। এবার আমি আরো স্পিডে বলবো। বলো 2, বাইনারি 8, অক্টাল 10, ডেসিমাল হেক্সাডেসিমাল 16, 2, বাইনারি ডেসিমাল 10, হেক্সাডেসিমাল 16। অনেকেই পারছো না, আবারও আসো। বলো বাইনারি 2, 10, ডেসিমাল, গুড, অক্টাল 8, হেক্সাডেসিমাল
16, সবাই বলো, বললেই হয়ে যাবে। আবার বলো, সবাই বলো, বাইনারি 2, 10, ডেসিমাল 8, অক্টাল, হেক্সাডেসিমাল 16। আশা করি এটা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমাদের ডান পাশে আরেকটা বক্স দেখতে পাচ্ছি। এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে অক্টাল আসলে 3 বিট নিয়ে কাজ করে, এতটুকু জাস্ট মনে রাখো। এটা আমার তৈরি লজিক যে অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, যেটা আমরা কিছুক্ষণ পর অঙ্কের মধ্যে এটা কাজে লাগবে। আর হেক্সাডেসিমাল 4 বিট নিয়ে কাজ করে। মনে রাখতে হবে অক্টাল কয় বিট নিয়ে কাজ করে, 3 বিট, এবং হেক্সাডেসিমাল কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট নিয়ে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি একটি এক্সাম্পল দেখি, যেমন 0 এবং 1 এই দুটি সমন্বয়ে যদি কোনো কিছু লেখা হয়, তাহলে এটাকে বলা হবে কি, বাইনারি। দেখো 1111000, এটাকে বলা হবে কি, বলো, বাইনারি। আমি যদি লিখি অক্টাল, এই যে দেখো, আমি যদি লিখি 560, এটাকে কি বলা হবে, বলো, অক্টাল। আমি যদি লিখি 249, তাহলে এটাকে কি বলা হবে, ডেসিমাল। ঠিক আছে? আমি যদি লিখি F0, তার মানে ABCD এগুলো কোথায় আছে, হেক্সাডেসিমালে, তাহলে এটাকে বলা হবে হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা যদি একটু বোর্ডে যাই তাহলে সহজে বুঝতে পারবো। বোর্ডে একটু চলে যাই, বোর্ডে আমি যাই, দেখো আগের যেগুলো ছিল সেগুলো একটু ইরেজ করে ফেলি। তোমরা বোর্ড থেকে একটু দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। এখান থেকে আমি এখন কিছু কোশ্চেন তোমাদেরকে করব, তোমরা একটু দেখো। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম, মনে করো বাইনারি। তো আমি যদি লিখি 1010, এটা কি সংখ্যা আসলে? আমরা বললাম এটা বাইনারি, তাই না? আমি যদি লিখি 567, এটা কি সংখ্যা বলো তো? এটা হচ্ছে, যদি 0 থেকে 7 এর মধ্যে আছে এর জন্য এটা হচ্ছে কি, বলো, অক্টাল। তারপর আমি যদি লিখি 5679, যদি জিজ্ঞেস করতাম তাহলে এটা কি, বলো, এটা হচ্ছে ডেসিমাল হবে। আমি যদি এর আগে এ লাগাইতাম তাহলে এখানে কি, এটাকে বলো হেক্সাডেসিমাল বলা হবে, তাই না? এখন আমি তোমাদেরকে একটা কুইজ দিচ্ছি, সেই কুইজটি তোমরা সলভ করবে। দেখি তোমরা এটা আসলে পারো কিনা। একটু চিন্তা ভাবনা করে এটা বলতে হবে, একটু মাথা খাটালে ইনশাল্লাহ তোমরা পারবে। চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ বললেই হয়ে যাবে। তাহলে আমরা চলে যাচ্ছি স্লাইডে। ওকে, তোমরা কিন্তু এই বক্স দুটি অবশ্যই নোট ডাউন করে ফেলবে, কারণ এটা এবং পরবর্তী যেগুলো দেখাবো জাদুর মেথড, সেই জাদুর মেথড শিখলে কিন্তু নাম্বার সিস্টেম আসলে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, যে কুইজটা যেটা বলেছিলাম। তাহলে আমরা একটু আগে দেখলাম যে 1010 এর 11, এটা আসলে কি সংখ্যা হতে পারে? বাইনারি সংখ্যা হতে পারে। যেহেতু তোমরা বলেছো এটা বাইনারি, কেন বলেছো এর জন্য আমি এখানে অপশনের মধ্যে বাইনারি কোনো রাখি নাই, অপশনের মধ্যেই রাখি নাই। তখন এটা কি সংখ্যা হতে পারে? একটু চিন্তা করে একটু বলো তো তোমরা, একটু চেষ্টা করো যে বাইনারি, এটা কি বাইনারি হওয়ার কথা, কিন্তু বাইনারি তো আমি অপশনে দেই নাই, তখন এটা কি হতে পারে? একটু চিন্তা করে দেখো। সবাইকে চিন্তা করার জন্য 30 সেকেন্ড সময় দিলাম। ওকে, চিন্তা করো, দেখো বাইনারি, তার মানে আমার কি কোশ্চেন ভুল? না, কোশ্চেন ভুল না, কোশ্চেন ঠিকই আছে। বলো এটা কি সংখ্যা হতে পারে? হেক্সাডেসিমাল শুধু? না, এটাও না, শুধু ডেসিমাল না, ইম্পসিবল। তারপরে কি, অক্টাল? হ্যাঁ, এটার অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমরা জানি হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা কত থেকে কত বলতো? 0 থেকে f পর্যন্ত না? তাহলে যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে f পর্যন্ত, তাহলে দেখো তো এর মধ্যে 0 1 2, তার মানে এর মধ্যে 0 1 আছে না? তার মানে এটা এ নাম্বার অ্যান্সার হতে পারে। যেহেতু এখানে এর মধ্যে 0 1 আছে, তার এটা কি হেক্সাডেসিমাল হতে পারে। আবার আমরা চিন্তা করে দেখি অক্টাল সংখ্যা কত থেকে কত বলতো? 0 থেকে 7 না? তো এর মধ্যে তো 0 1 2 আছে, তাহলে 0 1, তার এর মধ্যে 0 1 আছে, তাহলে এটা হচ্ছে কি, বলো, অক্টাল। তারপরে যদি আমরা চিন্তা করে দেখি এই যে হেক্সাডেসিমাল বা ডেসিমাল কোনটা বলো তো? 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এখানেও কিন্তু 0 1 আছে। তাহলে এটার অ্যান্সার কিন্তু আমরা জি নাম্বারটা হবে। ঠিক আছে? আচ্ছা, এখানের মধ্যে আরো কিছু বিস্তারিত আছে, সেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে শিখবো। যে দেখো, এবারে আমরা দেখবো পজিশনের সংখ্যা পদ্ধতি আসলে কিভাবে লেখা হয়। যে আমরা জানি পজিশনের সংখ্যা পদ্ধতি ভিত্তিটা কোথায় লেখা হয় বলো তো? নিচের দিকে লেখা হয়, এই যেটাকে আমরা সাবস্ক্রিপ্ট বলবো। কি বলা হবে বলো? সাবস্ক্রিপ্ট। এতটুকু না জানলেও চলবে, জাস্ট এতটুকু জেনে রাখো যে ভিত্তিটা আমরা নিচের দিকে লিখি। যেমন 110, এটাকে ভিত্তিটা যখন আমরা নিচের দিকে লিখবো তখন এটা হচ্ছে 2 বাইনারি। তাহলে সেম একইভাবে এটাকে বলা হবে অক্টাল, সেম একইভাবে এটাকে বলা হবে ডেসিমাল, সেম একইভাবে এটাকে বলা হবে হেক্সাডেসিমাল। ওকে, তাহলে এখানে 2 8 10 16 নিচের দিকে এই মানটা দেখি কিন্তু তোমরা বুঝতে পারবে এটি আসলে কোন সংখ্যা পদ্ধতির। ঠিক আছে? তাহলে আমরা এভাবে করে লিখতে পারি, অথবা আরো একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি একটু ভিডিওটা একটু উপরে উঠাই দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই দেখো, এখানে হেক্সাডেসিমাল সিস্টেমের প্রকাশের জন্য কিন্তু সংখ্যাকে আমরা এইচ লিখেও প্রকাশ করতে পারি।
কখনো যদি তোমাদের কোশ্চেনের মধ্যে থাকে যে একটা সংখ্যা পদ্ধতির নিচে এইচ দেওয়া আছে, দেখো তো এরকম করে এইচ দেওয়া আছে, তাহলে সেটাও কিন্তু আমরা হেক্সাডেসিমাল সংখ্যা কাউন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করবো এটা যে অনেক সময় আমরা 16 না দিয়ে এইচ দিয়ে দিল, তাহলে আমরা আবার এমন কথা চিন্তা করব না যে এটা তাহলে এল্লা, এটা আবার কি, এটা তো আর হইতে পারে না। ঠিক আছে, এরকম চিন্তা কিন্তু আমরা করব না। ওকে, তাহলে এটা কিন্তু হেক্সাডেসিমাল হতে পারে। ঠিক আছে, আচ্ছা, তারপরে উদ্দীপকে কিভাবে পরীক্ষায় আসে, যেমন আমরা যদি ধরি, যেমন বোর্ডে যদি চলে যাই, হ্যাঁ, একটা কঠিন কোশ্চেন করি, দেখি তোমরা কতজনে পারো, একটু চেষ্টা করো। হ্যাঁ, আমি একটু দেখি কঠিন কোশ্চেনটা একটু করি। দেখো, এই হোয়াইট বোর্ডে আমরা চলে আসলাম। হ্যাঁ, এখন মনে করো একটু আগে তো অপশন দিয়ে দিয়েছিলাম যে মনে করো 10101, মনে করো এই সংখ্যাটাই লিখলাম। এই সংখ্যাটা কি হতে পারে? অনেকে বলেছো বাইনারি, হ্যাঁ বাইনারি তো হবেই, আবার অনেকে বলতেছো সবগুলোই হবে। এখন আমি যদি এটা যদি উদ্দীপকের মধ্যে চলে আসে, হ্যাঁ, এগুলো আমরা সামনে দেখবো যে উদ্দীপকের মধ্যে, এখন জাস্ট এতটুকু জেনে রাখো কিভাবে কাজ করে, সেগুলো আমি দেখাবো। যে এই এতটুকু যদি কোনো অপশন না দেওয়া থাকে, তখন এটা কি সংখ্যা হতে পারে বলতে পারবা? উদ্দীপকের মধ্যে মনে করো আমি বললাম যে মিস্টার আফিফ ক্লাসে এসে বোর্ডের মধ্যে লিখলো 10101, এই সংখ্যাটি লিখলো। হ্যাঁ, তো এই সংখ্যাটি লিখে এখন যদি আমাকে বলা হয় যে সংখ্যাটি কি সংখ্যা, তাহলে অনেকেই কিন্তু এটা ভুল করবে। অনেকে বলবে এটা বাইনারি, অনেকে বলবে এটা সবগুলো। হ্যাঁ, যদি কোনো অপশন দেওয়া না থাকে, অথবা কোনো এরকম যদি কোনো এরকম ভিত্তি না দেওয়া থাকে, উদ্দীপক যখন আমরা করব তখন দেখব যদি কোনো এরকম ভিত্তি না দেওয়া থাকে, তখন কিন্তু আমাদের শুধুমাত্র এরকম সংখ্যা থাকলে কিন্তু এই ভিত্তি যদি মনে করো না দেওয়া থাকে, তখন কিন্তু এটাকে সবসময় মনে রাখতে হবে, এটাকে ডেসিমাল সংখ্যা ধরে নিতে হবে। কি সংখ্যা ধরে নিতে হবে? ডেসিমাল সংখ্যা। এত প্যাচের মধ্যে এখন যাব না, কারণ এখন গেলে তোমরা আবার পাগল হয়ে যাবে, বলবা আল্লাহ কি কঠিন। ঠিক আছে, এগুলো সামনে আমরা অবজেক্টিভের মধ্যে আমরা পড়াবো। ঠিক আছে, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। তো দেখো, এগুলো পরবর্তীতে দেখাবো তোমাদেরকে কিভাবে আসে, কিভাবে কি করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এতটুকু অংশ বুঝতে পেরেছি। এই এতটুকু অংশই তোমাদের ছিল বেসিক ধারণা। এই বেসিক ধারণাটা যদি তোমাদেরকে অবশ্যই ভালো করে পড়তে হবে এবং নোট করে ফেলতে হবে, এবং এখান থেকে কিন্তু আমরা পরবর্তী অঙ্কগুলো আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন আমরা শিখবো সেটা হচ্ছে ম্যাজিক মেথড, মানে জাদুর যে পদ্ধতি সেটা। এটা কিন্তু তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। জাস্ট এই এতটুকু জানলেই কিন্তু তোমাদের নাম্বার সিস্টেমের ধারণা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। অনেক স্টুডেন্টরা যেটা করে কি, যে হঠাৎ করে যদি একটা কনভার্টের অঙ্ক দেয়, আমরা জানি টোটাল কনভার্টের অঙ্ক, এই যে এখানের মধ্যে টোটাল 12টা অঙ্ক আছে তোমাদের কনভার্টের অঙ্ক, যে একটা থেকে আরেকটা রূপান্তর করতে বলবে, এরকম 12টা অঙ্ক আছে। তো পরীক্ষার হলে স্টুডেন্টরা যে ঝামেলাটা করে ফেলে, যে যদি কোনো কনভার্টের অঙ্ক আসলে ওরা আসলে ধরতে পারে না এটা আসলে কোন নিয়মে হবে। সেটার জন্য আমরা একটা জাদুকরি নিয়ম শিখবো। সেটা জাস্ট আমরা দুইটা কথা মনে রাখবো, তাহলে হয়ে যাবে। দেখো, আমার যেভাবে বলছি তোমরা সাথে সাথে বলবা। হ্যাঁ, আমি মনে করো এটার নাম দিচ্ছি অন্য কোনোটা। কি নাম দিচ্ছি বলো? অন্য কোনোটা। হ্যাঁ, যখন তোমাকে বলবে অন্য কোনোটা থেকে ডেসিমালে রূপান্তর করতে, ডেসিমাল বা দশমিক কিন্তু একই কথা। আবারও বলছি, ডেসিমাল এবং দশমিক কিন্তু একই কথা। তার মানে আমাকে যদি বলা হয় অন্য কোনোটা থেকে ডেসিমালে রূপান্তর করতে, তাহলে কিন্তু আমরা সেটাকে বলবো পাওয়ারের নিয়ম। কোন নিয়ম বলো তো? পাওয়ারের নিয়ম। ওকে, আচ্ছা, আবার বলো তাহলে, অন্য কোনোটা থেকে ডেসিমাল কোন নিয়ম? পাওয়ারের নিয়ম। আমাকে যদি ঠিক একইভাবে বলতো ডেসিমাল থেকে অন্য কোনোটা, ঠিক আছে, তাহলে এটা কোন নিয়ম হবে বলো তো? এই যে এটাকে এখানে নিয়ে আসতেছি, দেখো, অন্য কোনোটা থেকে যদি ডেসিমাল বলতো, তাহলে মানে ডেসিমাল থেকে অন্য কোনোটা বললে কোন নিয়ম বলো? ভাগের নিয়ম। এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে বলো, তাহলে সবাই জাস্ট একটু দেখি, আবার বলো, অন্য কোনোটা থেকে ডেসিমাল বললে কোন নিয়ম বলো? পাওয়ার। ডেসিমাল থেকে অন্য কোনোটা হচ্ছে ভাগ। আর যেখানে দেখো তো ডেসিমাল নামে কোনো কিছু থাকবে না, এখানে কি ডেসিমাল নামে কোনো কিছু আছে? শুধু ডেসিমাল নামে কিন্তু কোনো কিছু নাই। এর জন্য এটা হচ্ছে মানের নিয়ম, এটা অটোমেটিক মনে থাকবে। ঠিক আছে, আমরা জাস্ট ওই দুইটা জিনিস মনে রাখবো। তাহলে এই যে দেখো, আবার এখানে অক্টাল, এখানেও কিন্তু ডেসিমাল নামে কোনো কিছু নাই, তাহলে এটা হচ্ছে মানের নিয়ম হবে। এখানেও কিন্তু ডেসিমাল নামে কোনো কিছু নাই, তাহলে এটা হচ্ছে মানের নিয়ম হবে। এইগুলো আমরা অটোমেটিক মনে রাখতে পারবো, জাস্ট আমরা দুইটা জিনিস মনে রাখবো। তাহলে সবাই একসাথে বলো তো দেখি, অন্য কোনো থেকে ডেসিমাল কোন নিয়ম? পাওয়ার। গুড, তাহলে বলো ডেসিমাল থেকে অন্য কোনোটা ভাগ, আর বাদ বাকি সব যেখানে ডেসিমাল নামে কোনো কিছু নাই সেগুলো কি বলো? মান। আবার বলো সবাই একসাথে, এখনই হয়ে যাবে। বলো, অন্য কোনো থেকে ডেসিমাল পাওয়ার, ডেসিমাল থেকে অন্য কোনোটা ভাগ, বাদ বাকি সব কি?
মান। আবার বলো, অন্য কোনো থেকে ডেসিমাল পাওয়ার, ডেসিমাল থেকে অন্য কোনোটা ভাগ, বাদ বাকি সব কি মান। এখন তোমাদেরকে যদি আমি কুইজ জিজ্ঞেস করি, তোমরা খেয়াল করবা, ক্লু দিয়ে দিচ্ছি আমি, তোমরা খেয়াল করবা আমি ডেসিমালটা কোথায় বলি। কি বলেছি বলো, ডেসিমাল কোথায় বলি। তাহলে ডেসিমাল যদি লাস্টে বলি, তোমরা এভাবে সূত্র মনে রেখেও কিন্তু মনে রাখতে পারো। যেমন আমি সূত্র আবিষ্কার করছি, যেটা এরকম হতে পারে। আসলে সূত্রটা আমি তোমাদের হোয়াইট বোর্ডে দেখাচ্ছি। হ্যাঁ, মনে করো আমি যদি বলি অন্য কোনোটা থেকে ডেসিমাল, এইগুলো বলি। হ্যাঁ, আমি সংক্ষেপে যদি মনে রাখি এভাবে, যে অন্য কোনোটা থেকে ডেসিমাল রূপান্তর করতে বললে সেটা হচ্ছে কোন নিয়ম বলো, পাওয়ারের নিয়ম, তাই না? তার মানে আমরা সংক্ষেপে এটা মনে রাখতে পারি, অডি পাও, এটা মনে রাখতে পারি। হ্যাঁ, তারপরে ডেসিমাল থেকে যদি তো আমাকে বলে অন্য কোনোটায় রূপান্তর করো, তাহলে সেটা কোন নিয়ম বলো, ভাগের নিয়ম। ঠিক আছে, তাহলে ডিও ভা, এতটুকু মনে রাখতে পারি। অথবা অথবা আচ্ছা, আমি এটা একটু ছোট করে দিচ্ছি, দেখো এই যে, তাহলে আমরা কি বললাম, অন্য কোনো থেকে ডেসিমাল, এটা কোন নিয়ম বলো, পাওয়ারের নিয়ম। ডেসিমাল থেকে অন্য কোনো, এটা কোন নিয়ম বলো, ভাগের নিয়ম। ঠিক আছে, তাহলে আমি যদি বলি ডেসিমাল নামে কোনো কিছু নাই, তখন সেটা কোন নিয়ম, মানের নিয়ম। ওটা আমরা অটোমেটিকলি বুঝতে পারবো। কিন্তু ঝামেলাটা হবে, অথবা আমরা আরো একভাবে মনে রাখতে পারি, আরো একভাবে সংক্ষেপে মনে রাখতে পারি, যে যদি আমরা দেখি লাস্টে ডেসিমাল আছে, দেখো তো লাস্টে ডেসিমাল না, তাহলে এটা হচ্ছে পাওয়ারের নিয়ম, এলপি। লাস্টে ডেসিমাল পাওয়ারের নিয়ম, ফার্স্ট ডেসিমাল এফ ভি। তার মানে ফার্স্ট ডেসিমাল আমরা কি বলতে পারি বলো, ভাগের নিয়ম। যে সূত্রটা তোমাদের কাছে সহজ লাগে তোমরা সেটাই শিখবা। তাহলে এতটুকু মনে রাখলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে কখনো ভুল হওয়ার পসিবিলিটি নাই। বা তোমরা অঙ্ক একেবারে সহজ, জাস্ট এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে বলো তো, লাস্ট ডেসিমাল পাওয়ার, ফার্স্ট ডেসিমাল ভাগ, অথবা অন্য কোনো থেকে ডেসিমালে রূপান্তর করতে বললে পাওয়ারের নিয়ম, ডেসিমাল থেকে অন্য কোনোটা রূপান্তর করতে বললে ভাগের নিয়ম বলবো। আর ডেসিমাল নামে যেখানে কিছু থাকবে না সেটা হচ্ছে মানের নিয়ম, সেটা তো আমরা অটোমেটিকলি বুঝতে পারবো। ঠিক আছে, তো তোমরা এটা আশা করি বুঝতে পেরেছো। তো আমরা ম্যাজিক মেথড বা জাদুর মেথডটা কিন্তু শিখে ফেলেছি। এভাবে করে কিন্তু তোমাকে কেউ শেখাবে না, কারণ অনেক কঠিন করে শেখানো হবে, যেগুলো তোমরা ক্লাস অনেকগুলো পরবর্তীতে যখন তোমরা আরো ক্লাস পাবে তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে সব থেকে সহজ নিয়মে কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করি সব থেকে সহজ নিয়মে করার। আর এগুলো কিন্তু অবশ্যই নোট করে আমাকে এই পোস্টের নিচে অবশ্যই দেখাতে হবে, সবার নোটটা সাবমিট করতে হবে। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি আবার স্লাইডে। তাহলে আমরা নিয়মটা বুঝে ফেলেছি। এখন যদি আমি তোমাদেরকে কুইজ জিজ্ঞেস করি, হ্যাঁ, যেমন আমি যদি এখন তোমাদেরকে কুইজ জিজ্ঞেস করি, একটু চিন্তা করে বলবা। হ্যাঁ, তাহলে কি বলছি, প্রথমে খেয়াল করবা, ক্লুটা আমি কি দিয়েছিলাম, প্রথমে খেয়াল করবা যে আমি ডেসিমাল কোথায় বলি। ডেসিমাল যদি আমি লাস্টে বলি তাহলে বলবা কি বলো, পাওয়ার। আর ডেসিমাল যদি ফার্স্টে বলি তাহলে বলবা কি, ভাগ। আর ডেসিমাল যদি না বলি তাহলে বলবা কি বলো, মান, তাই না? আচ্ছা, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো তো। হ্যাঁ, আমার সাথে সাথে বলার চেষ্টা করো, খেয়াল করে দেখো। আমি যদি বলি ডেসিমাল টু অক্টাল, তাহলে খেয়াল করো ডেসিমাল কোথায় বলেছি, ফার্স্টে। ফার্স্ট থাকলে কোন নিয়ম, ভাগ, তাহলে ভাগের নিয়ম হবে। ঠিক আছে, আমি যদি বলি বাইনারি টু হেক্সাডেসিমাল, তাহলে এখানে বাইনারি আছে আর হেক্সাডেসিমাল আছে, এখানে কি ডেসিমাল নামে কোনো কিছু আছে? আমি বলেছিলাম খেয়াল করতে ডেসিমাল আছে কিনা। ডেসিমাল যদি লাস্টে থাকে তাহলে বলবো পাওয়ার, আর ডেসিমাল যদি ফার্স্টে থাকে তাহলে বলবো ভাগ, আর ডেসিমাল যদি না থাকে তাহলে বলবো কি, মান। তাহলে একেবারে ইজি। তাহলে আমি যদি বলি হেক্সাডেসিমাল টু অক্টাল, হেক্সাডেসিমাল টু অক্টাল, এখানে কি ডেসিমাল নামে কিছু আছে? তাহলে এটা হচ্ছে কোন নিয়ম বলো, মানের নিয়ম। আমি যদি বলি অক্টাল টু ডেসিমাল, তাহলে কোন নিয়ম হবে বলো তো? তাহলে অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল কোথায় আছে বলো, লাস্টে আছে। লাস্টে থাকলে কোন নিয়ম বলো, পাওয়ারের নিয়ম। আমি যদি বলি ডেসিমাল থেকে বাইনারি, তাহলে কোন নিয়ম বলো, ভাগের নিয়ম। এই তো তোমরা পারতেছো। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি হেক্সাডেসিমাল টু বাইনারি, তাহলে এটা কোন নিয়ম বলো, এটা হচ্ছে মানের নিয়ম। আমি যদি বলি ডেসিমাল টু অক্টাল, তাহলে এটা কোন নিয়ম বলো তো? এটা হচ্ছে কি, ডেসিমাল ফার্স্টে আছে, তাহলে কোন নিয়ম বলো, ভাগের নিয়ম। ভিডিওটি পজ করে কিন্তু তোমরা অবশ্যই এইভাবে করে সাম আপ করে নিবে। ঠিক আছে, আর পরবর্তীতে যখন জুমের মাধ্যমে ক্লাস নিব তখন তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সামনাসামনি ক্লাস হবে, তখন আমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারবো বা সবাইকে একসাথে করে পড়াতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি আবার স্লাইডে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এতটুকু বুঝলেই কিন্তু নাম্বার সিস্টেম আসলে হয়ে যাবে। নাম্বার সিস্টেমের অঙ্কগুলো একেবারে সহজ। সিস্টেম একটা দেখালে অবশ্যই, একটা দেখালে তিনটা করে পারবে, তিনটা অঙ্ক একসাথে পারবে। ঠিক আছে, আমরা এখন অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। দেখো, তাহলে আমরা যদি জিজ্ঞেস করি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, তার মানে তোমাকে প্রথমেই করতে হবে কি, কোশ্চেনটা দেখতে হবে। প্রথমে প্রশ্নতে কি দেওয়া আছে সেটা দেখতে হবে। তো তোমরা যখন একটা অঙ্ক করবা তখন কি করবা, প্রথমে কোশ্চেনটার দিকে তাকাবা যে কোশ্চেনটা আসলে কি বলছে। কোশ্চেনটা দেখার পর তোমরা দেখবা যে কি থেকে কি বানাইতে বলছে।
চার্টই তোমাকে বলে দিবে কি করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো বাইনারি থেকে দশমিক বা ডেসিমাল, তাহলে বাইনারি থেকে ডেসিমালে যদি রূপান্তর করতে বলে তাহলে ডেসিমাল লাস্টে আছে, লাস্টে থাকলে কোন নিয়ম বলো, পাওয়ারের নিয়ম। তাহলে পাওয়ার নিয়ম হলে আমরা কি করবো, এই সংখ্যাটিকে সুন্দর করে এখানে লিখবো। আচ্ছা, এই যে এতটুকু আগে লিখবো, লেখার পর এটা পরে বসাবো, এই এতটুকু আগে লিখে ফেলবো। হ্যাঁ, এতটুকু লেখার পর আমরা জানি যে এখানে কয়টা কি কি অংশ আছে বলতো, যে একটা সংখ্যা পদ্ধতির দুইটা অংশ ছিল, একটা হচ্ছে কি বলো পূর্ণাংশ, যেমন এই যেখান থেকে দশমিকের এই পাশেরটুকু এটাকে বলা হয় পূর্ণাংশ, এতটুকুকে বলা হয় ভগ্নাংশ। তাহলে আমরা যেহেতু এটা পাওয়ারের নিয়ম, পাওয়ারটা কোথায় থাকে বলতো, পাওয়ারটা হচ্ছে মাথার উপরে থাকে, তার মানে এই যে সংখ্যাগুলোর উপরে থাকবে। তাহলে এই মাথার উপরে যদি সংখ্যাগুলো থাকে তাহলে আমরা মনে রাখতে হবে যে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ, একটা শিখবো আমরা অটোমেটিক তিনটা পারবো। খেয়াল রাখবো যে পূর্ণাংশের সময় পাওয়ার যখন দিব তখন ডান দিক থেকে বাম দিকে, বলো পূর্ণাংশের সময় কোন দিক থেকে কোন দিকে, ডান থেকে বাম দিকে। আর ভগ্নাংশের সময় যখন পাওয়ারটা বসাবো বাম দিক থেকে ডান দিকে। আবার বলো সবাই একসাথে, পূর্ণাংশের সময় পাওয়ার কোন দিক থেকে কোন দিকে, ডান থেকে বামে, ভগ্নাংশের সময় বাম থেকে ডানে। পূর্ণাংশের সময় মনে রাখতে হবে পাওয়ার, পূর্ণাংশের সময় এই যে ঠিক এদিক থেকে যেহেতু পাওয়ারটা বসাবো, পূর্ণাংশের সময় মনে রাখতে হবে পাওয়ারটা 0 থেকে শুরু করতে হবে। কত থেকে শুরু করতে হবে, 0 থেকে শুরু করতে হবে। তাহলে বলো তো পূর্ণাংশের সময় কত দিয়ে শুরু করতে হবে, 0 দিয়ে শুরু করতে হবে। আর ভগ্নাংশের সময় কত দিয়ে শুরু করতে হবে, -1 দিয়ে শুরু করতে হবে। তাহলে আবারও সবাই একসাথে বলবো, পূর্ণাংশের সময় পাওয়ার কোন দিক থেকে কোন দিকে বলো তো, ডান থেকে বামে, ভগ্নাংশের সময় বাম থেকে ডানে। পূর্ণাংশের সময় কত দিয়ে শুরু করব, 0 থেকে শুরু করব। আর ভগ্নাংশের সময় কত দিয়ে শুরু করব, -1 দিয়ে শুরু করব। তাহলে আগে কিন্তু আমরা এই অংশটুকু সাজিয়ে নিব, এই অংশটুকু সাজানোর পরে তারপর হচ্ছে আমরা এই অংশটুকু করব। সেটা কিভাবে করব সেটা দেখো, তোমরা এই দিকে তাকাও। একেবারে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমরা লিখবো, এখানে যাই থাকুক না কেন দেখার বিষয় না, তোমরা সিস্টেম অনুযায়ী করলে ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথমে এখানে কত আছে 1, এই 1টা এখানে লিখলাম, ঠিক আছে। তারপর আমরা ইনটু চিহ্ন দেব, গুণ দিব, গুণ চিহ্ন দেওয়ার পর আমরা এখানে কোন সংখ্যা পদ্ধতি থেকে করছি, যেহেতু এখানে বাইনারি থেকে করছি এই ভিত্তিটা এখানে লিখতে হবে। এখানে যদি 2 আছে এর জন্য এখানে 2 দিলাম, এখানে যদি 8 থাকতো তাহলে এখানে কি দিতাম 8, এখানে যদি 16 থাকতো তাহলে এখানে 16 দিতাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব বলো তো, তাহলে এখানে যেহেতু আমরা বলো 2 আছে এর জন্য 2 দিলাম, 8 থাকলে 8 দিতাম, 16 থাকলে 16 দিব। তাহলে প্রথম এখানে ভিত্তিটা বসাবো, ভিত্তিটা বসানোর পর আমরা প্রথম 1 নিয়ে কাজ করতেছি, কিন্তু এই প্রথম 1 এর উপর পাওয়ার আছে কত বলো তো, পাওয়ার কিন্তু 4। এই প্রথম 1 এর উপর যেহেতু পাওয়ার 4 এর জন্য আমরা ভিত্তিটার উপর পাওয়ারটা বসাই দিব 4, ঠিক আছে। তাহলে কিভাবে করতে হয় আবার বলো সবাই একসাথে। তাহলে পরেরটা যদি আমরা যাই সেম, তারপরে মাঝখানে কি প্লাস চিহ্ন দিতে হবে। আমাদের যেহেতু প্রথম 1 এর কাজ শেষ, প্রথম 1 এর কাজ শেষ করার পর আমরা প্লাস চিহ্ন দিব। তারপরে আবার কি আছে 1, এই দেখো 1 ইনটু, আবার ভিত্তি দিলাম, ভিত্তি দেওয়ার পর পরের 1 এর উপর পাওয়ার কত দেখো 3, এই দেখো 3 লিখলাম। এইভাবে করে কিন্তু তোমরা সাজাবা, ওকে। যা যা আছে এখানে মনে করে 0, 0 ইনটু 2 টু দি পাওয়ার কত বলো 0। এখানে কিন্তু এই যে দশমিক, এইটা অনেকে ভুল করে, এটা বলে দিচ্ছি। এই দশমিকের কারণে এই জায়গায় অনেকে আসলে দশমিক সংখ্যা বা দশমিক চিহ্ন দেয়, দশমিক চিহ্ন দিলে কিন্তু ভুল হবে। আর মনে রাখতে হবে একটি ভুল সারা জীবনের কান্না, এই ধরনের ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে। এখানে অনেকে দশমিক চিহ্ন দেয়, দশমিক চিহ্ন দেওয়া যাবে না, এখানে প্লাসই দিতে হবে, ওকে। তারপরে আমরা এরকম করে 0 পয়েন্ট এরকম যা আছে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2 এভাবে করে সাজাবো, তোমরা সাজাতে পারবে সবাই। এই পরের লাইনে কি করব, ভাঙবো জিনিসটাকে। যেমন এখানে প্রথমে সমান সমান দিব 1 ইনটু 2 টু দি পাওয়ার 4 কে ভাঙলে 16, তো 1 ইনটু 16 প্লাস, তারপর এরকম 1 ইনটু 8 প্লাস, এরকম করে করে তারপরের লাইনে আমরা অ্যান্সার করব। যেমন এখানে আমি ডিরেক্টলি অ্যান্সারটা করে ফেলেছি, এভাবে করবা না, তাহলে এভাবে করলে দেখা যায় অনেক সময় 1 নাম্বার বা 2 নাম্বার কেটে রাখতে পারে। তো আমরা রিস্ক নিব না, আমরা ভেঙে ভেঙে করব। এখানে আমি ডিরেক্টলি দেখিয়েছি। তো এখানে কিন্তু আমরা এভাবে করে আমরা অ্যান্সারটা বের করতে পারি। তাহলে এটার অ্যান্সার এভাবে হবে, এটা একেবারেই সহজ, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী অংশে পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। যেহেতু একটা বুঝতে পেরেছি আমরা অটোমেটিকলি বাকি দুইটাও কিন্তু বুঝতে পারবো। একটু দেখো পরবর্তীগুলা। তাহলে আমাকে যদি বলা হয় অক্টাল থেকে সেম ভাবে দশমিকে রূপান্তর করতে, তাহলে আমি আগেই বলেছিলাম যে প্রথমে কি খেয়াল করবা, কোশ্চেন কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে অক্টাল থেকে ডেসিমাল, তাহলে ডেসিমাল লাস্টে থাকলে কোন নিয়ম বলো, পাওয়ারের নিয়ম। তাহলে পাওয়ারের নিয়ম হলে আগে যা আছে তা বসাবো, এই যে সংখ্যাটাকে বসাবো, বসানোর পর আমরা জানি পূর্ণাংশের সময় পাওয়ার ডান দিক থেকে বাম দিকে, ভগ্নাংশের সময় পাওয়ার বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে। এবং পূর্ণাংশের সময় পাওয়ার 0 থেকে শুরু করতে হবে, ভগ্নাংশের সময় পাওয়ার -1 থেকে শুরু করতে হবে। এটা বসানোর পর তারপর আমরা সাজাবো, সাজানোর পর এই পরের লাইনে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। এই যে ক্যালকুলেশনটা এভাবে করে হবে। এখানের মধ্যে একটা জিনিস বলে দিচ্ছি, যেমন মনে করো আমার এখানে 6 4 আর আরেকটা এখানে 6 আছে,
হ্যাঁ, তখন একটু ঝামেলা হবে। তোমাদের ক্যালকুলেটর করতে গেলে অনেক সময় ঝামেলা হতে পারে। সেই ঝামেলাটা যদি না হয় সেটা আমি একটু বলে দিচ্ছি। আমরা একটু বোর্ডে চলে যাই। বোর্ডের মধ্যে তোমরা দেখো, হ্যাঁ? মনে করো এখানে আরেকটা 6 আছে। তো লাস্টের দিকে যদি আরেকটা 6 থাকতো তাহলে আমরা এরকম করে লিখতাম কিন্তু, হ্যাঁ? 6 ইনভার্স 3 হইতো, তাই না? যেহেতু প্রথম ছিল -1 তারপরটা -2, এই যে দেখো প্রথমে ছিল কত -1 তারপরটা -2, তো এখানে যদি আরেকটা 6 থাকতো তাহলে সেটা হতো -3। তা আমরা সেটাই করব, হ্যাঁ? তো ইরেজ করি। আচ্ছা, তো এখানে মনে করো আমার এখানে আছে কত, এখানে -3। তো এই ক্যালকুলেশনটা যদি আমরা করতে চাইতাম তাহলে এভাবে করে লিখতাম না জিনিসটাকে, 6 ইনটু বলো 8, যেহেতু ভিত্তি হচ্ছে অক্টাল 8, তাহলে এখানে -3। তোমরা অবশ্যই কি করবা, ভেঙে ভেঙে করবা। যেমন 6 ইনটু আগে এই অংশটাকে ভেঙে নিবা। তাহলে এই অংশটাকে যদি আগে ভেঙে নেই তাহলে খেয়াল করতে হবে ক্যালকুলেটর অনেক সময় কিন্তু এটা তোমাদের হাতে যদি ক্যালকুলেটর থাকে তাহলে তোমরা একটু ক্লিক করে দেখতে পারো। অনেকের ক্যালকুলেটরের মধ্যে এরকম টাইপের মান আসতে পারে। যেমন মনে করো এই ক্যালকুলেশনটা 8 ইনভার্স 3 ইকুয়াল টু দিলে এরকম টাইপের মান আসতে পারে 1.0000 সামথিং। এবারে ইনটু দিয়ে উপরের দিকে -03 এরকম টাইপের কোনো একটা মান আসতে পারে। খেয়াল রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এরকম টাইপের মান যদি কখনো আসে তাহলে কিন্তু ওই মানটা আমরা লিখতে পারবো না। এখানে 1.00 সামথিং, ওই মানটা কিন্তু আমরা লিখতে পারবো না। ওই মানটা যদি আমরা লিখি তাহলে কিন্তু ভুল হবে। তাহলে আবারও বলতেছি, যদি আগে প্রথমে 8 ইনভার্স 3 এটাকে ভাঙবো। এটাকে ভাঙতে গেলে যদি ক্যালকুলেটরে কখনো দেখো 1 পয়েন্ট সামথিং দেওয়ার পর উপরের দিকে লাস্টে ইনটু মিন্টু দিয়ে এরকম করে -03 বা 03 এরকম টাইপের কোনো মান দেওয়া আছে, তখন কিন্তু ওই মানটা আমরা নিতে পারবো না। তখন কি করতে হবে, তোমাকে শিফট একটা বাটন আছে, সেই শিফট বাটন ক্লিক করে ইএনজি বাটন একটা আছে, সেই বাটনে ক্লিক করলে কিন্তু নরমালি সেটা দুইবার ক্লিক করলেই কিন্তু চলে আসে। নরমালি দুইবার ক্লিক করলে এখানে 00 হয়ে যাবে। এই যে এখানে 00 হয়ে যাবে। এখানে যখন 00 হয়ে যাবে তখন এখানে একটা মান আসবে 0 পয়েন্ট সামথিং 00000 এরকম একটা মান আসবে, 195 এরকম একটা মান আসবে। তখন ওই মানটা আমরা নিব। পরবর্তীতে ওই মানের সাথে এই আমরা 6 বা যেটা থাকে সেটা দিয়ে আমরা গুণ করব। তাহলে এখানে কি বলেছি বলো, যদি কখনো 8 ইনভার্স 3 এটা ভাঙতে যাই, ভাঙতে গেলে যদি ক্যালকুলেটরের মধ্যে 1 পয়েন্ট সামথিং সামথিং দিয়ে ক্যালকুলেটরের মধ্যে যদি কোনো উপরের দিকে কোনো মান থাকে এরকম -1 বা -013 এরকম থাকতে পারে, ওই রকম মান থাকলে কিন্তু ওই মানটা নেওয়া যাবে না। তখন কি করতে হবে, শিফট ইংলিশ শিফট ইএনজি, এই বাটনটার মধ্যে সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে শিফট ইএনজি, এটা সাধারণত দুইবার ক্লিক করলেই কিন্তু অ্যান্সারটা চলে আসে। অ্যান্সারটা চলে আসবে কিভাবে বুঝবো, যে এই যে কর্নারের দিকে যেখানে 03 ছিল সেখানে 00 চলে আসবে। ঠিক আছে, সেখানে কি চলে আসবে বলো, 00 চলে আসবে। যখন 00 চলে আসবে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে আমাদের অঙ্কটা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি এইটাও কিন্তু তোমরা বুঝতে পেরেছো। তো আমি এটা ইরেজ করে ফেলছি। ওকে, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যেতে পারি। হ্যাঁ, তাহলে তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো। এটা যদি এরকম থাকে, আমি যে এসডব্লিউ গুলো দিব, এসডব্লিউ গুলোর মধ্যে কিন্তু এরকম করে থাকবে এগুলা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এভাবে করে আমরা ভাঙবো। ভাঙার পর কোনো সমস্যা হলে আমরা দেখবো যে ঠিক এভাবে করে অ্যান্সারটা বের করতে পারবো ইজিলি। সেম একইভাবে আমি এখন আর দেখাবো, এই যে সেম একইভাবে যদি আমরা হেক্সাডেসিমাল করি, সেম ভাবে আমরা কি করব, মান বসাবো, পাওয়ার বসাবো। খেয়াল রাখবো আমরা প্রথমে যা আছে তাই, যেমন 9 ইন্টু 16 টু দি পাওয়ার 2, a ইন্টু 16 টু দি পাওয়ার 1। প্রথম লাইনে কখনো a এর মান কিন্তু বসাবো না। আমরা ওই যে হেক্সাডেসিমালে পড়েছিলাম, হেক্সাডেসিমাল 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হয়। তারপরে 10 এর পরিবর্তে আমরা কত বসাইছি, a। তাহলে এই 10 এর মান কিন্তু a, হ্যাঁ, মানে এর মান কিন্তু 10, খেয়াল রাখতে হবে। তাহলে এখানে কি বললাম বলতো, যে এর মান হচ্ছে 10, b এর মান 11, এরকম করে। তাহলে প্রথম লাইনে কখনো কিন্তু তোমরা মান বসাবা না। হ্যাঁ, প্রথম লাইনে কখনো মান বসাবা না, প্রথম লাইনে যা আছে তাই থাকবে। পরের লাইনে তুমি দেখো, এই যে পরের লাইনে কিন্তু এভাবে করে মানটা বসাই দিবা। মানটা বসাই দিলে ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরের লাইনে ক্যালকুলেশন করবা, এরকম অ্যান্সার চলে আসবে। তাহলে আশা করি তোমরা এই প্যাটার্নটা কিন্তু বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে 3টা অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। যেমন আমি বললাম একটা বুঝলেই কিন্তু অটোমেটিকলি 3টা বুঝতে পারা যায়। তাহলে তোমরা কিন্তু সেটি কিন্তু অটোমেটিকলি বুঝতে পেরেছো। এখন আমি পরবর্তী অংশে চলে যাচ্ছি। হ্যাঁ, ভাগের নিয়মটা। তো ভাগের নিয়মটাও একেবারে সহজ। আমরা যদি এরকম থাকে, যেমন মনে করো ডেসিমাল থেকে বাইনারি রূপান্তর করতে বললো, তাহলে আমি বলছিলাম ডেসিমাল ফার্স্টে থাকলে কোন নিয়ম বলো, ভাগের নিয়ম। তাহলে পূর্ণাংশকে করতে হবে ভাগ। তো এখানে পূর্ণাংশ কত বলো, 38। আমরা এরকম করে লিখবো পূর্ণাংশের ক্ষেত্রে, বা পূর্ণ অংশ 38 কে বাইনারিতে রূপান্তর করা হলো, বা অক্টালের বা হেক্সাডেসিমালে যেটাই রূপান্তর করতে বলবে সেটা এরকম করে লেখার পর আমরা যদি বাইনারিতে রূপান্তর করতে বলে তাহলে আমরা প্রথমে 38 কে কত দিয়ে ভাগ করব বলো, 2 দিয়ে। যদি অক্টাল থাকতো এখানে 8 দিয়ে।
যদি হেক্সাডেসিমাল থাকতো তাহলে 16 দিয়ে ভাগ করতাম। তাহলে আমরা ছোটবেলায় যে লসাগু গসাগু করেছি ঠিক একইভাবে বাইনারিটা সহজ, আমি পরবর্তী অংশটা একটু দেখাই দিব। বাইনারিটা ইজি। তো 2 দিয়ে আমরা ভাগ করবো 38 কে, 19 দুগুণ 38 আমরা জানি, তাহলে কোনো ভাগশেষ থাকবে না, ভাগশেষে আমরা কি 0 বসাবো। এরকম করে আমরা একেবারে শেষ পর্যন্ত করব, কোনো যেগুলো ভাগশেষ থাকবে সেগুলো আমরা ভাগশেষ বা অবশিষ্ট অংশের এখানে বসাবো, এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে আমরা বসাবো। তো এরকম করে প্রথম থেকে এগুলো কোনো সহজ, এগুলো লাস্ট পর্যন্ত তোমাদের ঝামেলা হবে না কোনো। এই যে লাস্টের লাইনের মধ্যে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এরকম, দেখো এই যে লাস্টের লাইনে এরকম একটা মান আসবে যে 2 এর থেকে 1 এর মানটা ছোট। হ্যাঁ, যখনই তোমাদের এরকম মান পাবা তখন খেয়াল করতে হবে, তখন যেটা জিনিস খেয়াল করবো, এই 2 এর থেকে 1 এর মান যদি ছোট হয় তাহলে 2 তো 1 এর মধ্যে যাবে না। তখন যে জিনিসটা করতে হবে, এইখানে যে সংখ্যাটা থাকবে, এই যে এখানে 1 আছে না, এখানে অন্য কিছু থাকতে পারে, যে মনে রাখতে হবে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা অবশিষ্ট অংশে বসে যাবে। হ্যাঁ, তার মানে কি বললাম বলো, এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমরা অবশিষ্ট অংশে বসাই দিব, ঠিক আছে। আর এখানে কিন্তু অলওয়েজ 0 করে দিব, এখানে অলওয়েজ কি করে দিব বলো, 0 করে দিব। অনেকে বলে মানে মনে করে এই 0টা এখানে আসছে, না এই 0টা এখানে আসে নাই, এটা অটোমেটিকলি অলওয়েজ কি হবে 0 হয়ে যাবে। আর এইখানে যখন মানে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে নিয়ে আসবো। এটা কখন, যখন দেখবো যে ভিত্তিটা আছে, ভিত্তি থেকে এখানে ছোট সংখ্যা পেয়েছি, তখন কিন্তু এই সিস্টেমটা করতে হবে, ঠিক আছে। আর এটার অ্যান্সারটা হবে এই যেভাবে, এই যে নিচের দিক থেকে উপরের দিকে, হ্যাঁ, এই যে 1 0 0 1 1 0, এই নিচের এই অংশটার নাম হচ্ছে এমএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, কি বলো, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর এটার মানে হচ্ছে এলএসবি। এলএসবি মানে লিস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট মানে এলইএসটি, হ্যাঁ, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এভাবে করে অ্যান্সারটা লিখতে হয়। দেখো অ্যান্সারটা যখন আমরা লিখবো ঠিক এভাবে করে, আমরা লাস্ট লাইনটা না দিলেও চলে, আমরা এভাবে করে কিন্তু অ্যান্সারটা লিখবো। দেখো 1 0 0 1 1 0, এভাবে করে অ্যান্সারটা লিখবো। এর পূর্ণাংশের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি, এবার আমরা ভগ্নাংশের অ্যান্সারটা করব। এই ভগ্নাংশ কত আছে দেখো তো, 0.05। তা ভগ্নাংশটা আমরা কি, যেহেতু পূর্ণাংশকে আমরা করেছি ভাগ, ভগ্নাংশকে আমরা করব গুণ, তাহলে এটা এরকম করে করতে হয়। দেখো তাহলে প্রথমে আমরা লিখবো 0.50, এটার সাথে আমরা যেহেতু বাইনারি আছে এর জন্য আমরা 2 দিয়ে গুণ করব, অক্টাল থাকলে 8 দিয়ে গুণ করব, হেক্সাডেসিমাল থাকলে 16 দিয়ে গুণ করব। ওটা সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি, একেবারে সহজ। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, 0.05 ইন্টু 2 ক্যালকুলেটরের মধ্যে লিখবো, 0.05 ইন্টু 2। এটা লিখলে যে মানটা আসবে, দেখবা দশমিকের এই বাম পাশে যে সংখ্যাটা আছে সেটা তোমরা এই যে বাম পাশে দিয়ে দিবা, আর দশমিক সহ যেটা আছে সেটা ভিতরে দিয়ে দিবা। ঠিক একইভাবে আমরা পরবর্তীতে আবার 2 দিয়ে গুণ করবো, এরকম করে হায়েস্ট 4টা করবো, 4টা বা 5টা করলেই হয়ে যায়, 4টা করলেই হয়ে যায়। হ্যাঁ, 4টা করলেই হয়, তোমরা 4টা করলেই হবে। হ্যাঁ, তাহলে দেখো আবার কিন্তু এই যে কখনো মনে রাখবা, এই যে 0.10 সাথে আবার 2 গুণ দিও না, তাহলে কিন্তু অনেক সময় ভুল অ্যান্সার চলে আসে বা অ্যান্সারের মান চেঞ্জ হয়ে যায়। তোমরা শুধুমাত্র ভিতরের টুকুর সাথে, যেমন এখানে 0.10 ইন্টু 2, তার মানে 0.10 ইন্টু 2 দিলে যে মানটা আসবে সেই মানটা আগে আমরা এখানে বসাইতে হবে। তাই দশমিকের এই বাম পাশেরটা আমরা কি বলছিলাম, বাম পাশে বসাবো, আর দশমিক সহ যেটা সেটা ভিতরে বসাবো। এরকম করে কিন্তু আমরা মানগুলো হাইয়েস্ট কয়টা করবো বলো, 4টা করবো। এটা কিন্তু তোমরা বুঝতে পেরেছো। 4টা করার পর এর অ্যান্সারটা লিখতে হয় এভাবে, লাস্টে এরকম ডট ডট দিয়ে দিবা। ডট ডট দিয়ে দিলে কি হবে জানো, ডট ডট দিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে এইখানে আসলে 0 0 পেতে হয়। তো এখানে 0 0 সাধারণত আসে না, তো অনেকগুলো করতে হয়, এতগুলো করতে গেলে ঝামেলা হয়। তো আমরা এখানে খেয়াল করব যে এখানে ডট ডট দিয়ে দিব, মানে আরো আছে। ওকে, আর ভগ্নাংশের সময় খেয়াল করতে হবে এটা উপর থেকে নিচের দিকে নামে। ওকে, যেমন 0 0 0 0 1, তার মানে এটা মনে রাখবো 0 0 0 0 1, এরকম করে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি বলছে বলো, 0 0 0 0 1, এইভাবে করে কিন্তু আসে। তাহলে এটাকে বলা হবে এমএসবি আর এটাকে বলা হবে এরএসবি। এটা যখন অ্যান্সারটা লিখবো তখন সম্পূর্ণ অ্যান্সারটা সাজায় যদি লিখতে চাই তাহলে কিভাবে হবে বলো তো, তাহলে ঠিক এভাবে কিন্তু সম্পূর্ণ অ্যান্সারটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি ক্ষেত্রে। আচ্ছা, পরবর্তী অংশটা আমি চলে যাচ্ছি। অক্টালটা দেখালে অটোমেটিক হেক্সাডেসিমাল পারবে, আমি এর পরের অংশটা চলে যাচ্ছি। হ্যাঁ, অক্টালটা আমি দেখাই দিচ্ছি, চলো। এরপর হচ্ছে দশমিক থেকে অক্টাল। এটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবো এটা কিভাবে করতে হয়। যেমন এখানে সেম ভাবে যে দশমিক থেকে অক্টাল, আমরা একটু আগে তো ওটা বাইনারিটা নর্মাল সিস্টেমে করলেই হয়ে যায়, কিন্তু এইটার মধ্যে একটু ঝামেলা হতে পারে, খেয়াল করবো। আমরা বাইনারিটাও সেম সিস্টেমে করতে পারি, সিস্টেমটা আগে শিখে রাখো। হ্যাঁ, নিয়মটা শিখে রাখো। যেমন মনে করো আমি যদি 175কে প্রথমে তো পূর্ণাংশ করবো, তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে লিখবো, লেখার পর 175কে দিয়ে আমরা কত দিয়ে ভাগ করবো বলো, 8 দ্বারা ভাগ করবো। তাহলে তোমরা ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নেওয়ার পর আমরা 175 ভাগ 8 দিব,
ভাগ 8 দিলে এরকম টাইপের একটা মান আসবে, দেখবা এই যে 21 পয়েন্ট সামথিং আসবে, তাই না? এই যে 0.875 এরকম একটা মান আসবে। তো এই যে পূর্ণাংশটা যেটা আছে আমি একটা দেখাই দিচ্ছি, পরেগুলো অটোমেটিকলি তোমরা পারবা। এই যে পূর্ণাংশটা যেটা আছে সেটা আমরা এখানে বসাইছি, দেখো এই যে 21 এখানে বসাইছি। এখানে যে ভাগশেষ, এই ভাগশেষটা বের করার জন্য সহজ একটা নিয়ম আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে তোমরা প্রথমে কি করবা, 175 কে দ্বারা 8 কে ভাগ করবা। 8 কে ভাগ করলে যে মান পাবো, মানে যে পূর্ণাংশ মানটা পাবো, সেই মানটা আমরা নিচে লিখে ফেলবো। এবার ভাগশেষ কত সেটা বোঝার জন্য এই দশমিক যুক্ত যে সংখ্যাটা আছে না, এখানে দশমিক যুক্ত কত আছে বলো, 0.875। এই 0.875 এর সাথে যে ভিত্তিটা আছে সেই ভিত্তিকে দিয়ে গুণ করে দিব। যেমন 0.875 ইন্টু 8, 16 থাকলে 16, ওই বাইনারি যদি থাকতো বাইনারি 2 গুণ দিতাম। ওই যে বাইনারি ক্ষেত্রে সেম সিস্টেম, ওটা ইজি দেখে আমরা ওইভাবে করি নাই। তোমরা এই সেম সিস্টেম দেখবা, 0.5 আসলে 1 বসে, আর 0 থাকলে তো মানে কোনো কিছু না থাকলে তো 0ই বসে, পূর্ণাংশ আসলে 0 বসবে, এটা খেয়াল করবা। হ্যাঁ, তাহলে কি বলেছি বলো, যে পূর্ণাংশটা আমরা এখানে লিখবো এবং দশমিক যুক্ত যে সংখ্যাটা আছে, দশমিক যুক্ত সংখ্যাটার সাথে যদি আমরা 8 কে গুণ দেই, তাহলে গুণ দিলে কিন্তু এই যে এখানে ভাগশেষ কত আছে সেটা আমরা পেয়ে যাব। সেম একইভাবে 8 কে 21 দ্বারা 8 কে ভাগ করব, ভাগ করলে এখানে যেটা পাবো 2 পয়েন্ট সামথিং পাবো। তো 2 আমরা এখানে বসাবো, আর পয়েন্ট সামথিং কে দ্বারা আমরা 8 কে গুণ করলে দেখবা এখানে 5 পেয়ে যাব। সেম একইভাবে আমরা বলেছিলাম 8 এর থেকে 2 যখন ছোট হবে তখন এইখানে যে সংখ্যাটা থাকে সেটা এখানে চলে আসে, আর এখানে হলে 0 করে দিতে হয়, এই যে সেটা। ওকে, তাহলে তো এটার অ্যান্সার কিন্তু এখানে এই যে 257 হবে। সেম একইভাবে ভগ্নাংশটা আমরা করব, 8 দিয়ে গুণ করব, এখানে হাইয়েস্ট বলেছিলাম 4টা। ওকে, কখনো কিন্তু এই যে এগুলো যখন করবা তখন অ্যান্সারের সাথে কখনো গুণ দিও না, ওই যে 1.20 ইন্টু 8 এরকম গুণ দিলে কিন্তু ভুল হবে, এটা একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে এরকম করে করতে হবে। তো এরকম করে হাইয়েস্ট কয়টা করব বলেছিলাম, 4টা করব। ঠিক আছে, কয়টা করব, 4টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এভাবে করে সেম একইভাবে হেক্সাডেসিমালটাও সেম, এটা আমরা বলার কিছু নাই। হেক্সাডেসিমালটা আসলে সেম, এই দেখো হেক্সাডেসিমালটাও, হেক্সাডেসিমালের ক্ষেত্রে সেম ভাবে মনে রাখবা, এই যেটা দিয়ে প্রথমে ভাগ করব, ভাগ করলে যে পূর্ণাংশ পাবো পূর্ণাংশটা এখানে বসাবো, আর দশমিক যুক্ত সংখ্যার সাথে 16 কে গুণ করলে এখানে যে ভাগশেষটা থাকে সেটা এখানে পাবো। হেক্সাডেসিমালের ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি 10 অথবা 10 এর থেকে বেশি আসে তাহলে 10 এর পরিবর্তে কি এ, 11 পরিবর্তে বি, ওইগুলা বসাবো। হ্যাঁ, 10 অথবা 10 এর থেকে বেশি আসলে এ বি সি ডি ওইগুলা বসাবো। ওকে, তাহলে আশা করি কিন্তু এই সিস্টেমটাও তোমরা বুঝে ফেলেছো। ওকে, তাহলে আরেকটা তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা রাখতে পারি। তাহলে আচ্ছা, আর 8 মিনিটের মধ্যে ওই বাকি অংশটাও শেষ হয়ে যাবে, দেখি। তাহলে তাহলে এইটা আমরা কিন্তু পরের নিয়মটা আমাদের শেষ, তাহলে টোটাল 9টা অঙ্ক কিন্তু আমরা শিখে ফেলেছি। ওকে, এটার অ্যান্সার হবে এরকম। এবার আসো পরবর্তী অঙ্কগুলো, এগুলো আরো মজার, এটা করতে বেশি সময় লাগবে না, হাইয়েস্ট 10 মিনিট। ওকে, দেখো, তো বাইনারি থেকে যদি অক্টালে রূপান্তর করতে বলে, হ্যাঁ, এখানে কিন্তু কোনো ডেসিমাল নামে কোনো কিছু নাই। ডেসিমাল নামে যদি কোনো কিছু না থাকে তখন মনে রাখতে হবে তখন বাইনারি থেকে অক্টাল। হ্যাঁ, বাইনারি থেকে কি বলছি বলো, অক্টাল। তাহলে এখানে ডেসিমাল নামে যেহেতু কোনো কিছু নাই, তাহলে এখানে এটা কোন নিয়ম বলো, মানের নিয়ম হবে। তো মানের নিয়মের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে মানের নিয়মের ক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যাটাকে সাজাবো, এই যে সংখ্যাটাকে আমরা কি করব, সাজাবো। হ্যাঁ, এই যে সাজানোর পর দেখো, যেহেতু আমরা অক্টাল, দেখো এখানে কি বাইনারি থেকে অক্টাল বলছে, অক্টাল কয় বিট নিয়ে কাজ করে বলো, 3 বিট নিয়ে কাজ করে। যখনই আমার অক্টাল পাবো, অক্টাল 3 বিট নিয়ে কাজ করবে, এটা আমি যদি বোর্ডে দেখাই তাহলে সুন্দর হবে। যেমন মনে করো আমি বোর্ডে চলে যাচ্ছি একটু, হ্যাঁ 3 নাম্বার বোর্ডে চলে যাই, বোর্ডে গেলে তোমাদের ভালো বুঝতে পারবা। আচ্ছা, দেখো দেখো আমি যদি মনে করো আমি এরকম একটা সংখ্যা লিখলাম, মনে করে এখানে লিখলাম 1010111 দশমিক 110110। মনে রাখতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে কি একটা বাইনারি সংখ্যা লিখছি, এটাকে বলে পূর্ণাংশ, এটাকে বলে ভগ্নাংশ। হ্যাঁ, খেয়াল করো, তারপর আমরা ওটার মধ্যে গেলে ইজিলি বুঝতে পারবো। তাহলে খেয়াল করবা, এই যে পূর্ণাংশ এবং ভগ্নাংশের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে বলো রেডিক্স পয়েন্ট। ওকে, আমরা বলেছিলাম যে পূর্ণাংশের সময় কোন দিক থেকে কোন দিকে ভাগ, মানে পাওয়ারের নিয়মে আমরা শিখছিলাম ডান দিক থেকে বাম দিকে। খেয়াল রাখবা, সবসময় খেয়াল রাখবা, মনে করবা তুমি হচ্ছে দশমিক বিন্দু, এটা মনে করো তুমি হচ্ছে দশমিক বিন্দু। তাহলে তুমি যদি দশমিক বিন্দু হও
তাহলে এই যে তুমি যদি দশমিক বিন্দু হও তাহলে মনে রাখবা দশমিক বিন্দু থেকে ঠিক এভাবে যাবে, হ্যাঁ, দশমিক বিন্দু থেকে এভাবে, মানে দশমিক বিন্দু থেকে পূর্ণাংশের ক্ষেত্রে ওদিকে আর ভগ্নাংশের ক্ষেত্রে ওদিকে, এভাবে করে মানটা বসাবো। হ্যাঁ, তাহলে আমরা যদি আবার চলে যাই বোর্ডে, দেখো এই যে পূর্ণাংশের ক্ষেত্রে তাহলে এখানে কি হবে বলো, এখানে এই যে 1 3 বেশি চলে আসছে, এটা আবার কিছু না, এটা তোমরা ভুল করো না। তাহলে এখানের মধ্যে আমি একটু ইরেজ করে দিচ্ছি এটা। আচ্ছা, দেখো এখানের মধ্যে আমরা কি করব, এটা তো ছিল, হ্যাঁ, তাহলে আমরা কি বলছি, পূর্ণাংশের ক্ষেত্রে যখন করব, পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করব এই দিক থেকে, মনে রাখতে হবে ডান দিক থেকে বাম দিকে, হ্যাঁ, যেটা আমরা একটু আগে শিখেছিলাম পাওয়ারের নিয়মে। সেম একইভাবে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একইভাবে হবে, যে ভগ্নাংশের সময় কি বাম দিক থেকে ডান দিকে। এবার খেয়াল করো এখানে কি বলছে, এটাকে বলছিল হচ্ছে অক্টাল, তাই না? বাইনারি থেকে কি বলছে, অক্টাল। যখনই তোমাকে অক্টাল বলবে তখন খেয়াল রাখতে হবে, অক্টাল বললেই 1 2 4 এই কোডটা লিখে ফেলতে হবে। 1 2 4 কি বলো, 1 2 4 এই কোডটা। আর যদি হেক্সাডেসিমাল বলতো তাহলে 1 2 4 8 এই কোডটা লিখতাম। এদিক থেকে আবার 1 2 4 দিও না, তাহলে কিন্তু ভুল হবে, অবশ্যই এদিক থেকে দিতে হবে, হ্যাঁ, 1 2 4। আর যদি হেক্সাডেসিমাল বলতো, আমরা জানি অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, এর জন্য এখানে 1 2 4 লিখলাম, আর হেক্সা 4 বিট নিয়ে কাজ করে, এর জন্য এখানে 1 2 4 8 লিখলাম, 1 2 3 4। ওকে, 1 2 4 8, এটা খেয়াল করতে হবে। আবার বলো সবাই একসাথে, যদি বলো অক্টাল তাহলে কয় বিট নিয়ে কাজ করবে, 3 বিট, তাহলে এখানে কি লিখবো কোড 1 2 4। আর যদি হেক্সা হয় তাহলে কয় বিট, 4 বিট, তাহলে এখানে কি লিখবো 1 2 4 8। যেহেতু এটা হেক্সা না, আমরা আচ্ছা এটা অক্টাল যেহেতু, তাহলে এটা আমরা অক্টালেরটা আপাতত করি, হ্যাঁ, তারপরে হেক্সাডেসিমালটা করব, এটা সমস্যা নাই। তাহলে দেখো এখানে 1 2 4 লিখলাম। 1 2 4 লেখার পরবর্তীতে যে কাজটা করতে হবে, দেখো এখানের মধ্যে এরকম করে আমরা দাগ দিয়ে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নাই। এই কোডটা লেখার পরবর্তী কাজ হচ্ছে কি, দেখো এই যে আমরা পূর্ণাংশের ক্ষেত্রে এদিক থেকে ভাগ করে বলছিলাম, তো এদিক থেকে কয়টা কয়টা করে ভাগ করব, তিনটা তিনটা করে ভাগ করব। যেহেতু আমাকে বলছে অক্টাল, এই জন্য তিনটা তিনটা করে ভাগ করব। এই দেখো তিনটা, এই দেখো তিনটা। যদি কখনো শর্ট থাকে তাহলে শূন্য দিয়ে দিব, যদি মনে করে এখানে দুইটা আছে আর একটা শর্ট, তাহলে এখানে শূন্য দিয়ে দিব। তাহলে এদিক থেকে মনে রাখতে হবে অবশ্যই কিন্তু ডান দিক থেকে বাম দিক, অনেকে করে কি এই দিক থেকে ভাগ করে, তাহলে ভুল হবে, আর একটি ভুল সারা জীবনের কান্না, এটি মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে কি, পূর্ণাংশের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে কয়টা কয়টা করে ভাগ করব, অক্টালের ক্ষেত্রে তিনটা করে ভাগ করব। আর ভগ্নাংশের ক্ষেত্রে সেম একইভাবে বাম দিক থেকে ডান দিকে তিনটা তিনটা করে ভাগ করব। ভাগ করার পরবর্তী লাইন হচ্ছে, যেহেতু এটা মানের নিয়ম, আমার এই মানটা বের করতে হবে। দেখো তো এখানে কি আছে, 101, কি আছে বলো, 101। আমরা এই জিনিসটা এখানে লিখবো 101। এই জিনিসটা লেখার পর এবার তোমরা একটু তাকাও, এখানে 4 to 1 আছে, তাই না? তোমরা দেখো তো কোন কোন সংখ্যার নিচে 1 আছে। দেখো 4 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে। যেহেতু 4 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে, তার মানে এই দুইটা সংখ্যাকে তোমরা যোগ করে দাও, এই 4 আর 1 কে যোগ করে দাও। 4 আর 1 মানে কি 5, তার মানে এটার মান হচ্ছে 5। ওকে, সেম একইভাবে আমরা যদি পরেরটা করি 0 1 1, দেখো তো এখানে কোথায় কোথায় 1 আছে, 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তার মানে এই দুইটাকে যোগ করতে বলছে, তাহলে এই দুইটাকে যোগ করে দাও, তাহলে এটার মান কত বলো, 3। তাহলে এখানে আমরা বসাবো 3, তারপর দশমিক আছে, দশমিক বসাই দিই। এরপর এখানে আবার আছে কি বলো 110 না, 1 1, তারপরে কি বলো 0। যেহেতু 110 আছে, তার মানে এই প্রথম দুইটাতে 1 আছে, তাহলে 4 আর 2 যোগ করো, কত বলো 6, এখানে 6 বসাবো। তারপরটা কি বলো 6। এইভাবে করে কিন্তু অক্টালেরটা করে। সেম একইভাবে হেক্সাডেসিমাল বললে কয়টা করে ভাগ করতাম, 1 2 4 8 দিতাম, তাহলে এখানে কয়টা করে ভাগ করতাম, চারটা চারটা করে ভাগ করতাম, যে কয়টা শর্ট থাকতো সে কয়টা শূন্য দিতাম। ওকে, সেম একইভাবে হেক্সাডেসিমালের ক্ষেত্রে যদি দেখো 10 অথবা 10 এর থেকে বেশি, তাহলে সেটা কিন্তু আমরা এবিসিডি সেগুলো দিতাম। তাহলে এটা তোমরা বুঝতে পারছো, এটা বুঝলেই এখন আমরা যদি স্লাইডে যাই তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। হ্যাঁ, তাহলে আমরা একটু স্লাইডে চলে যাচ্ছি। এই দেখো স্লাইডের মধ্যে এখন এখন আমরা কি, এই যে দেখো একটু আগে যেটা বলছিলাম, যে যেহেতু আমরা এখানে কি বলো 1 2 4, যেহেতু অক্টাল বলছে এই জন্য 3 বিটের কোড লিখলাম 1 2 4। এই দেখো এটা লেখার পর তারপরে এখানে সাজাইলাম, সাজানোর পর এখানে একটা শর্ট, এই জন্য এখানে একটা শূন্য দিলাম। এখানে দুইটা শর্ট ছিল, এই জন্য এখানে দুইটা শূন্য দিলাম। তারপরে আমরা মানগুলো ঠিকই যেভাবে করে আমি এখানে রাফটা দেখাই দিছি, তোমাদের একটা সময় রাফ হোল্ড করা দরকার হবে না, ঠিক আছে? তোমরা ইজিলি বুঝতে পারবা কি কি আসতেছে। যে জিনিসটা আমি এই যে বাম পাশে রাফটা করে দেখাই দিছি, যে 4 to 1, এই দিক থেকে 1 to 4 দিয়ে তারপর কিভাবে বসায় 0 1 0। এই দেখো 0 1 0, এই যে এর মান হচ্ছে 2, এই মানটা কিন্তু আমি এখানে দেখাই দিছি। ওকে, যেটা মাত্র তোমরা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে হেক্সাডেসিমাল সেম ভাবে বললেও এটাকেই যদি আমরা বলতাম বা এরকম একটা মান কি যদি আছে, এই জিনিসটা একটু কোথা থেকে আসে একটু দেখ না। যেহেতু আমরা এই যে এখানে বলছি অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, কয় বিট নিয়ে কাজ করে বলো তো, 3 বিট।
এই জিনিসটা আসছে হচ্ছে আসলে সাধারণত টু টু দি পাওয়ার এন। আচ্ছা, এটা যদি আমি বোর্ডের মাধ্যমে বুঝি তাহলে এটা একটু ভালো বুঝবা তোমরা। আমি এটাকে ইরেজ করে ফেলি একটু। আচ্ছা, বোর্ডে আমি একটু পর যাচ্ছি, ওয়েট করো তোমরা। তো এইটাকে যদি আমি বোর্ডের মাধ্যমে বুঝাই তাহলে এভাবে করে হবে। 3 নাম্বার বোর্ড। আচ্ছা, বোর্ডের মধ্যে যদি যাই তাহলে এটা একটু দেখো। তো আমরা জানি একটা কম্পিউটারকে যখন নির্দেশনা প্রদান করা হয়, যেহেতু একটা কম্পিউটার বাইনারি ভাষা বোঝে। কি ভাষা বোঝে বলো তো? বাইনারি। এই বাই অর্থ কত বলো তো? বাই অর্থ হচ্ছে কি বলো? বাই অর্থ কত? 2। এর জন্য কম্পিউটার, যেহেতু বাই অর্থ 2, কম্পিউটার এই যে 2 মানে এর জন্য মনে রাখতে হবে, এই জন্য কম্পিউটার টু টু দি পাওয়ার এন এই সূত্রের উপর ভিত্তি করে কাজ করে। তাহলে আমরা মনে রাখবো, যদি কখনো আমরা এই এনটা আমরা সংখ্যা হিসেবে কাজ করাবো, তাই না? আচ্ছা, আমি এটা একটু ছোট করে দিচ্ছি, তাহলে তোমরা ইজিলি দেখতে পাবে। এই দেখো, টু টু দি পাওয়ার এন এই সূত্রের উপর ভিত্তি করে কাজ করে। তো এন যদি অসীম সংখ্যা হয়, আমরা জানি সংখ্যা 0 থেকে কাউন্ট করা হয়, তাহলে 0 যদি আমরা এখানে এন এর মানটা এখানে 0 বসাই, তাহলে আমরা জানি কোনো কিছুর উপর যখন পাওয়ার 0 বসাবো তখন সেটার মান আসবে 1। কোনো কিছুর উপর যখন পাওয়ার 0 বসাবো কত আসবে বলো? 1। 1 কোটির উপর পাওয়ার 0 মানে 1। তোমার নামের উপর পাওয়ার 0 মানে 1, মনে রাখতে হবে। তাহলে 2 এর উপর পাওয়ার যদি 1 হয় তাহলে কত হবে বলো? 2। 2 এর উপর পাওয়ার যদি 2 হয় তাহলে কত হবে বলো? 4। 2 এর উপর পাওয়ার যদি 3 হয় তাহলে কত হবে বলো? 8। 2 এর উপর পাওয়ার যদি 4 হয় তাহলে কত হবে বলো? 16। এইভাবে করে কিন্তু এই মানটা যায়। ঠিক আছে? এই যে এই জিনিসটা থেকে কিন্তু এই যে 1 2 4 8 16 32 64 এরকম করে এই মানটাই কিন্তু এখান থেকে কিন্তু আসে। তোমরা দেখবা একটা জিনিস চিন্তা করে দেখবা, এগুলো রেজিস্টার, এটা দ্বিতীয় অংশ গেলে আমরা পড়াবো। হ্যাঁ, রেজিস্টার তোমরা দেখবা 1 জিবি মেমোরি দেখছো, 2 জিবি মেমোরি দেখছো, 4 জিবি মেমোরি আছে, 8 জিবি আছে, 16 জিবি, 32 জিবি, 64 জিবি, এভাবে আছে। তোমরা কি 3 জিবি মেমোরি দেখছো? তোমরা কি 7 জিবি মেমোরি কখনো দেখছো? এরকম কিন্তু কোনো মেমোরি কার্ড নাই। এগুলো রেজিস্টার যখন পড়াবো, এগুলো কিভাবে করা হয় সেগুলো তখন দেখাবো। তাহলে এইটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টু টু দি পাওয়ার এন এর উপর ভিত্তি করে কিন্তু এই যে 1 to 4 বা 1 to 4 এই কোডটা এসেছে। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমি স্লাইডে চলে যাচ্ছি। ঠিক একইভাবে এই যে এভাবে যদি আমি এটা উপরের দিকে উঠাই দিই তাহলে তোমরা এটা করে নিতে পারো, নোট করে নিতে পারো যেটা কিভাবে আসে। হ্যাঁ, তোমরা এটা কিন্তু বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী অংশে চলে যেতে পারি ইনশাআল্লাহ। তাহলে পরবর্তী অংশ যদি যাই, আমরা যদি সেম ভাবে অক্টাল থেকে বাইনারি যদি করতাম, আর একটা যদি করি, যে এটা দেখানোর কিছু নেই আসলে। এই যে অক্টাল থেকে বাইনারি সেম ভাবে আমরা করব। যদি অক্টাল থেকে হেক্সা বলতাম তাহলে এই দেখো অক্টাল থেকে হেক্সা কি 4 বিট করে নিব। এই যে 1 2 4 8 এখানে জাস্ট রাফ দেখাইছি, তোমরা নিজেরা এরকম 4 বিট করে নিয়ে এরকম মান বের করবা। এটা তোমরা নিজেরাই পারবা। হ্যাঁ, এটা দেখাইলাম না কিছু, এটা তোমরা নিজেরাই করবা ভিডিওটা পজ করে। এরপর যদি আমার হেক্সা থেকে সেম একইভাবে ওটার উল্টা ভার্সন সেম একইভাবে হবে। হ্যাঁ, খেয়াল করবা যেহেতু এটা হেক্সা আছে, হেক্সা থাকলে 1 2 4 8 এই কোডটা লিখে ফেলবা। লেখার পর তারপরে এর মানে কত ছোট্ট করে এখানে লিখবা 10। এই 10 এর মানটা কিন্তু এখানে বের করছে। এই দেখো এখানের মধ্যে এটা কি দেখানোর কিছু আছে নাকি ছোট্ট করে দেখাই দিব? আচ্ছা, কনফিউজড হতে পারে, আমি এটা দেখাই দিচ্ছি। মনে করো আমাকে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে, আচ্ছা মনে করো আছে হচ্ছে এ 5.6 এফ, এটা হেক্সাডেসিমাল আছে তাই না? হেক্সাডেসিমাল থাকলে বলছিলাম কোড লিখবো 1 2 4 8। এই কোড লেখার পর এর মানটা কি আমরা জানি বলো? ছোট্ট করে 10 লিখবো। এই 10 এর মানটা বের করতে হবে। তাহলে খেয়াল করো তো কোনটা কোনটা যোগ করলে 10 হয় বলো তো? 8 আর 2 যোগ করলে 10 হয়। তাই 8 এর নিচে 1 দিব, 2 এর নিচে 1 দিব, আর এগুলোর নিচে কি দিব? 0 0 দিব। তা দেখো তো 1 0 1 0, তাহলে এটার মান কত বলো? 1 0 1 0। তো এই দেখো 1 0 1 0 এটা হবে। বুঝতে পারছো? তাহলে সেম একইভাবে অক্টালের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে হবে। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে 5 এর মান বের করতাম তাহলে 5 কোনটা কোনটা যোগ করলে হবে বলো? এইটা এইটা আর এটা যোগ করতে হবে। যেটা যেটা যোগ করতে হবে সেটা নিচে আমরা 1 দিব, আর যেগুলো লাগবে না সেগুলোর নিচে আমরা কি দিব? 0 দিব। ঠিক আছে? তাহলে এখানে আমরা এরকম, তাহলে 5 এর মান কত বলো? 0 1 0 1 দশমিক, এই যে 6 এরটা কি হবে বলো? 1 1। তার মানে এখানে কি এই যে 0 1 1 0, তাই না? এরকম করে বসাবা। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা আমি দেখাইলাম না। সেম ভাবে অক্টাল বললেও 3 বিট করে হবে, ওইটার মান তোমরা বের করবা এভাবে করে সিস্টেম করে। হ্যাঁ, তাহলে তোমরা এটাও ইনশাল্লাহ পারবা। তাহলে আমরা স্লাইডে যেতে পারি এখন আশা করি। দেখো তাহলে এটার মধ্যে তোমাদের কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, এটা তোমরা অক্টালেরটাও পারবা ইনশাল্লাহ। তা দেখো এখানের মধ্যে আমরা পরবর্তী অংশ চলে যাই। সেম ভাবে অক্টাল থেকে যদি হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলি। আচ্ছা, এর আগের দেখলাম আমরা এটা বাইনারি থেকে অক্টাল,
বাইনারি থেকে হেক্সাডেসিমাল সেম যদি আমরা বলতাম অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করে সেম একটা অঙ্ক আমরা করতে পারবো। হ্যাঁ, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এটা তো আমরা করলাম। দেখো অক্টাল থেকে যদি তোমাকে হেক্সায় রূপান্তর করতে বলে, ঠিক আছে, অক্টাল থেকে কি বলবে, হেক্সায় রূপান্তর করতে, এইটা একটু ঝামেলা আছে, এটা একটু দেখো। অক্টাল থেকে যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলে, একটা জিনিস জাস্ট সেম জিনিসটাই আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কগুলো করছি সেম সিস্টেম, জাস্ট দুইটা ধাপ মনে রাখতে হবে। অক্টাল থেকে মনে রাখতে হবে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমাল তৈরি করা যায় না। এর জন্য আমাকে কি করতে হবে, আগে অক্টাল থেকে বাইনারিতে বানাইতে হবে। কিসে রূপান্তর করতে হবে বলো, অক্টাল থেকে বাইনারি। তাহলে মনে রাখতে হবে অক্টাল থেকে যেহেতু বাইনারি, তাহলে অক্টাল কয় বিট নিয়ে কাজ করে বলো তো, অক্টাল 3 বিট নিয়ে কাজ করে। যেহেতু অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, তাহলে আমরা কি করব, অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, তাহলে 1 2 4 ওই কোড থেকে আমরা এই যে মানটা বের করব, যেটা আমরা ওই যে প্রথম ধাপে শিখেছিলাম। তো ওই মানটা লেখার পর, ওই মানটা বের করার পর ওই মানটাকে আমরা কি করব, সাজায় লিখবো। সাজায় লেখার পর যে মানটা পাবো ওই মানটাকে পরবর্তীতে, যেহেতু আমাকে বলছে এটা কি মান পাইছি বলো, বাইনারি মান পাইছি, তার মানে তোমরা প্রথমে কি করবা, অক্টাল থেকে বাইনারিতে বানাবা। তাহলে অক্টাল থেকে বাইনারিতে বানানোর সিস্টেম কোনটা, অক্টাল 3 বিট নিয়ে কাজ করে, তাহলে 1 2 4 কোড দিয়ে বাইনারি মানটা বের করবা। বাইনারি মানটা বের করার পর টোটালটাকে সাজায় লিখবা। এই দেখো সাজায় লেখার পর পরে এটাকে কয়টা করে করে ভাগ করবা বলো, চারটা চারটা করে ভাগ করবা। কেন, কারণ আমাকে এখানে বলছে হেক্সাডেসিমাল মান, আমি এখানে পাইছি কিন্তু বাইনারি মান, আমার লাগবে কি বলো, হেক্সাডেসিমাল মান। এর জন্য এখানে কি করতে হবে, এটা একটু কঠিন, এটা একটু দুইটা ধাপ, জাস্ট ধাপ দুইটা, কঠিন না, ধাপ দুইটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম ধাপে কি করতে হবে, অক্টাল থেকে বাইনারি, তাহলে 3 বিট করে করতে হবে। 3 বিট করে করার পর যে মানটা পাবো সেই মানটাকে সাজায় লিখবো। সাজায় লেখার পর এখানে কয়টা করে ভাগ করতে হবে, চারটা করে ভাগ করতে হবে। তারপর 1 2 4 8 দিয়ে যে সেম সিস্টেমে এই যে 157 দশমিক সামথিং এটার মানটা আমরা বের করে নিব। ঠিক আছে, এটা আমরা ইজিলি পারবো। সেম একইভাবে যদি হেক্সাডেসিমাল থেকে অক্টাল বলতো, তা সেম সিস্টেম। হেক্সা থেকে যদি অক্টাল বলতো, তাহলে হেক্সা থেকে আগে কি করব, মনে রাখতে হবে হেক্সা থেকে আগে বাইনারিতে বানাবো। তাহলে হেক্সা থেকে বাইনারি, হেক্সা কয় বিট নিয়ে কাজ করে বলো তো, 4 বিট নিয়ে কাজ করে। কয় বিট বলো, 4 বিট। যেহেতু হেক্সা 4 বিট নিয়ে কাজ করে, এর জন্য আগে 4 বিট করে 1 2 4 8 দিয়ে ওটা দিয়ে মানটা বের করে নিব। তারপর ওই মানটাকে লেখার পর ওইটা যেহেতু আমার এখানে বাইনারি মান পাইছে, আমার দরকার হচ্ছে অক্টাল মান। তাহলে অক্টাল হচ্ছে কয় বিট নিয়ে কাজ করবে বলো, 3 বিট নিয়ে কাজ করবে। তাহলে এটা 3 বিট নিয়ে নেব। এই যে অবশ্যই কিন্তু ডান দিক থেকে বাম দিকে পূর্ণাংশের সময়, আর বাম দিক থেকে ডান দিকে ভগ্নাংশের সময়, এটা কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, এইগুলো ইনশাল্লাহ তোমরা পারবা। তো এভাবে করে করতে হবে। তাহলে এখানের মধ্যে কঠিন জিনিস হচ্ছে একটাই, একটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা আর হেক্সা থেকে অক্টাল। এই জিনিসটার ক্ষেত্রে খেয়াল করব, অক্টাল থেকে হেক্সা যদি যখন বানাবো, তখন অক্টাল থেকে হেক্সা যদি বানাই তাহলে আগে অক্টাল থেকে বাইনারিতে আগে বানাবো। তাহলে অক্টাল থেকে বাইনারি কয় বিট করে নিব, 3 বিট। পরে ওটাকে সাজায় লিখবো, সাজায় লেখার পর ওটাকে 4 বিট করে মান বের করবো। সেম একইভাবে হেক্সা থেকে অক্টাল যদি বলতো, তাহলে হেক্সা কয় বিট নিয়ে কাজ করে, 4 বিট। তাহলে ওটা থেকে আগে বাইনারি বানাবো, বাইনারি বানানোর পর ওটাকে কয় বিট করে নেব, 3 বিট করে নিয়ে আমরা মানটা বের করে ফেলবো। তাহলে আশা করি এই হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেমের একদম A to Z। আজকে তোমাদের মোটামুটি নাম্বার সিস্টেম অংশের প্রথম থেকে কনভার্টেড অঙ্ক সবগুলো আমি দেখাই দিলাম। অক্টালের একটা ওটা তোমরা নিজেরাই পারবে, সিস্টেমটা দেখাই দিয়েছি। আচ্ছা, তো আশা করি এই হচ্ছে তোমাদের মোটামুটি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস, মানে আজ 12টা প্যাটার্নের অঙ্ক ইনশাল্লাহ শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদের আমি যে বাড়ির কাজটা দিব সেই বাড়ির কাজটা অবশ্যই তোমরা করবে। যখন তোমরা এই বাড়ির কাজগুলো করে সুন্দরভাবে সাবমিট করবে এবং আমার সাথে সাথে প্রত্যেকটা ক্লাসে জয়েন করবে, তখন কিন্তু আমার ভালো লাগা কাজ করবে এবং তোমাদের দেখবা ক্লাসগুলো করতে খুব বেশি এনজয় করবা বা ক্লাসগুলো করতে খুব বেশি ভালো লাগবে। এবং তোমাদের যদি আমার লেকচার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবা। ঠিক আছে, কারণ তোমাদের অনুপ্রেরণাই হচ্ছে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা খুঁজে পাই। ঠিক আছে, তো তোমাদের জন্য এই হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এটা তো আরেকটা অঙ্ক দিলাম। আচ্ছা, এই যে এটা হচ্ছে তোমাদের HW। হ্যাঁ, HW খেয়াল করব। আচ্ছা, এখানে আমার আইডি গুলো সব লিংক দিয়ে দিয়েছি, যদিও বা এটা ফেসবুকে আপলোড করলে এগুলো বা ইউটিউবে আপলোড করলে এগুলো তোমরা দেখতে পারবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এই যে এখানে টোটাল 4টা অঙ্ক দেওয়া আছে। কয়টা অঙ্ক বলো, 4টা অঙ্ক। এটা আমি একসাথে দিয়েছি, এটা খেয়াল করো, এটা আবার ডেট মনে করো না, এটা আমি একসাথে অঙ্ক দিয়েছি। যেটা হচ্ছে বাইনারি, বাইনারি থেকে ডেসিমালও বানাবা এই অঙ্কটাকে, আবার এই অঙ্কটাকে অক্টালও বানাবা, আর এই অঙ্কটাকে হেক্সাডেসিমালও বানাবা। ঠিক আছে, আবার এটাকে অক্টাল থেকে বাইনারিতে বানাবা, ডেসিমালে বানাবা, হেক্সাডেসিমালে বানাবা। তার মানে সবগুলো অঙ্কই রূপান্তর দিয়ে দিয়েছে। এখানে টোটাল 12টা অঙ্ক আছে। তার মানে তোমরা যেখানে বুঝবা না সেখানে ভিডিওটা আবার চালু করে দরকার হয় সেখান থেকে আবার দেখবা, দেখলে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে,
আচ্ছা, তো তোমাদের একটা মনে হয় টপিক একটু মিস হয়ে গেছিল, সেটা হচ্ছে অক্টাল থেকে বাইনারি। তাহলে অক্টাল থেকে বাইনারি ওটা হেক্সা থেকে বাইনারিতে যেভাবে বের করছে সেম ভাবে ওটা তোমরা আশা করি পারবে, এই 1 to 4 এই কোড দিয়ে বের করতে। ওটা দেখানোর আসলে কোনো কিছু নাই। তো আশা করি তোমরা এই বাড়ির কাজটা করে আমার এই যে ইমেলটা রয়েছে এই ইমেলের মধ্যে তোমরা অবশ্যই সাবমিট করবে, অথবা আমি যে পোস্টটা দিব সেই ভিডিওর মধ্যেও তোমরা কিন্তু এই যেটা সাবমিট করতে পারো। আর পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই। দেখা হওয়ার আগে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো কখন আমি পরবর্তী ক্লাসটা নিব। যেহেতু লাইভ ক্লাসে সরাসরি সমস্যা হচ্ছিল, বা লাইভে আটকে আটকে যাচ্ছিল আমি দেখলাম, এর জন্য এখন থেকে আমি তোমাদেরকে এরকম প্রত্যেকটা লেকচার রেকর্ড করে ইনশাল্লাহ তোমাদের সামনে উপস্থাপন করব। তোমাদের যদি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে এই কমেন্টসের অংশগুলো নিয়ে কাজ করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থেকো সবাই, হ্যাঁ, ধন্যবাদ।